Now, before we begin the topic 1, how application class works, let me ask you a question. কোশ্চেনটা হলো, এটা আগে আমি একটু নিয়ে আসি। Is it mandatory to specify the client for a method call? This is my question to you. What will be your answer? Is it mandatory to specify the client for a method call? Is it mandatory in the caller method to specify the client for a method call statement? একদম স্পেসিফিক করে দিলাম। Mandatory, right? Right or wrong? Mandatory. না মনে হয়, কেন? কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট ফাংশন যদি হয়, যেমন পাইথনে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বানাতে পারেন আউটসাইড অফ ক্লাস, ওটার তো কোনো ক্লায়েন্ট হবে না। বাট ইন জাভা এভরি ফাংশন ইজ এ মেথড অফ সাম ক্লাস। তাহলে আমার মেথড যদি নন স্ট্যাটিক হয়, ক্লায়েন্ট উইল বি অ্যান ইনস্ট্যান্স বা ক্লাস হ্যান্ডেল। আর মেথড যদি স্ট্যাটিক হয়, ক্লায়েন্ট উইল বি ক্লাস নেম। কিন্তু ক্লায়েন্ট তো স্পেসিফাই করে দিতে হয়, তো করে দিতে হয় সেটা আমরা দেখেছি, বাট ইজ ইট ম্যান্ডেটরি যে করতেই হবে? টু এক্সপ্লিসিটলি আরো স্পেসিফিক করে দেই। The answer is no. Now, what do we mean by that? তো দেখেন, এটা আগের সেকশন আমি বানালাম। In a method call statement, when the client is explicitly mentioned versus when the client is implicit. Client also can be implicit. In that case, you don't need to mention. Okay? আচ্ছা, তাহলে এখন দেখেন, this one, client can be explicitly provided. Now, must be explicitly provided if the caller is a method of another class. এই কথা নয়েজ বন্ধ করুন। এক্সপ্লিসিটলি কখন প্রোভাইড করতে হবে? when the caller method is a method of some other class. তাহলে আপনি একটা মডেল ক্লাস মেথডকে যখন কন্ট্রোলার ক্লাস মেথড থেকে কল করবেন, অবশ্যই এক্সপ্লিসিটলি ক্লায়েন্ট বলে দিতে হবে। বা একটা মডেল ক্লাসের মেথডকে যখন আরেকটা মডেল ক্লাসের মেথড কল করবে, তখনও এক্সপ্লিসিটলি ক্লায়েন্ট বলে দিতে হবে। And case 2, client can also be implicit কখন? if the caller of the called method is another method of same class. সেটা আপনি বলেছেন, কিন্তু হয়তো বা বুঝতে একটু অসুবিধা হয়েছে, বাট ইফ ইউ হ্যাভ মেন্ট দ্যাট ইজ কারেক্ট আনসার। তাহলে client of the call method will be the same client of the caller method. তাহলে caller মেথডের যে ক্লায়েন্ট, সেটাই called মেথডের অটোমেটিক ক্লায়েন্ট, so you don't need to specify. Okay, now let's see example. তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল বানালাম যে স্টুডেন্ট ক্লাস হ্যাজ সাম মেথডস, ফর এক্সাম্পল conduct survey, then submit LFE report is calling conduct survey. Now who is called? Conduct survey. Who is caller? Submit LFE report. Both of them are method of same class, so client is implicit.
ন্যাচারালি এইটার ক্লায়েন্ট যদি হয় আসিফ, তাহলে আসিফ ডট সাবমিট এলএফি রিপোর্ট, তাহলে এই সার্ভেটাও তো এই মেথডটা সার্ভেটাকে কন্ডাক্ট করছে টু প্রিপেয়ার দ্য এলএফি রিপোর্ট ফর আসিফ। তাহলে এইটার ক্লায়েন্ট যদি আসিফ হয়, এটার ক্লায়েন্ট তো আসিফই হবে, ইমপ্লিসিট। এবং ধরেন সাবমিট অ্যাসাইনমেন্ট, এখানে একটা অ্যাসাইনমেন্ট, তো ধরেন ফ্যাকাল্টি একটা ক্লাস, গিভ অ্যাসাইনমেন্ট ইজ এ মেথড। তাহলে গিভ অ্যাসাইনমেন্টের প্যারামিটার হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা, বা ধরেন আমি এটার ভেতরেই সবকিছু করতেছি, প্যারামিটার দরকারই নাই, তাইলে আমি এখন একটা অ্যাসাইনমেন্ট বিল্ড করলাম, a1 equal to new assignment and a1 dot build assignment. The build assignment কোন ক্লাসের মেথড? স্টুডেন্ট ক্লাসের মেথড। আমি কনস্ট্রাক্টর তো কিছু দিই নাই, তাহলে এই বিল্ড অ্যাসাইনমেন্ট মেথড অ্যাসাইনমেন্টের ফিল্ড গুলোকে সাজাবে, যে কন্টেন্ট, টাইটেল, ডেট অফ সাবমিশন, ওকে, কোর্স আইডি ইত্যাদি। হ্যাঁ, কোনটা, এটা কোন ক্লাসের মেথড মনে হলো আপনার? আপনাকে ক্লায়েন্ট দেখতে হবে, হু ইজ দ্য ক্লায়েন্ট? ক্লায়েন্ট কে এখানে? A1 কোন ক্লাসের অবজেক্ট? A1 কোন ক্লাসের অবজেক্ট? ফ্যাকাল্টি ক্লাসের অবজেক্ট। কোথায় পাইছেন? ভিতরে তো মানে বলেন, আপনি বলেন, এই A1 কোন ক্লাসের অবজেক্ট? কেন বলতেছেন এই কথাটা? তাহলে এতদিন আমি সারা রাত রামায়ণ করে এখন বলতেছেন সীতাকার বাপ, আমি কি পড়াইলাম পুরা সেমিস্টার শেষের পথে? বলেন, অ্যাসাইনমেন্ট ক্লাসের অবজেক্ট। আপনি তো এক লাইন উপরেই ডিক্লেয়ার করতেন অ্যাসাইনমেন্ট A1 ইকুয়াল টু নিউ অ্যাসাইনমেন্ট। এইটা কি আমার নয় চশমা? আপনার তো চশমা নাই, এক লাইন উপরেই তো আপনি ডিক্লেয়ার করে ইনস্ট্যান্সিয়েটও করছেন। তাহলে এই A1 কে যখন ক্লায়েন্ট বানাচ্ছেন তখন এটা কোন ক্লাসের মেথড? অ্যাসাইনমেন্ট ক্লাসের মেথড। কলার কে? A1 ক্লায়েন্ট, কলার কে? গিভ অ্যাসাইনমেন্ট। তাহলে গিভ অ্যাসাইনমেন্ট কোন ক্লাসের মেথড? আর বিল্ড অ্যাসাইনমেন্ট কোন ক্লাসের মেথড? হ্যাঁ, তাহলে অ্যাসাইনমেন্ট ক্লাসের মেথডকে ফ্যাকাল্টি ক্লাসের মেথড কল করতেছে, তাহলে গিভিং ক্লায়েন্ট ইজ ম্যান্ডেটরি। জি জি করেন। বিল্ড অ্যাসাইনমেন্ট ক্লাস না, অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাস। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, তাহলে অ্যাসাইনমেন্ট ক্লাসের মেথডকে কল করা হচ্ছে, কে কল করতেছে? ফ্যাকাল্টি ক্লাসের মেথড গিভ অ্যাসাইনমেন্ট। তাহলে give assignment is the caller and build assignment is called, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তাহলে দুটো দুই ক্লাসের মেথড, তো যাকে কল করা হলো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্লাসের মেথড, আর যে কল করলো সে ফ্যাকাল্টি ক্লাসের মেথড। তো ক্লায়েন্ট দেওয়াই লাগবে, কারণ এখানে তো এইটার ক্লায়েন্ট আর এইটার ক্লায়েন্ট হবে না, দুইটা দুই ক্লাস, এখানে ইমপ্লিসিট ক্লায়েন্ট হবে না, কারণ দুইটা দুই কলার আর কল দুই ক্লাসের মেথড। তাহলে কলারের ক্লায়েন্ট কলের ক্লায়েন্ট হতে পারবে না, তাহলে আপনাকে বলে দিতে হবে না ক্লায়েন্টটাকে। হ্যাঁ, এখানে না বললেও চলতেছে, কারণ কলারের ক্লায়েন্টই কলের ক্লায়েন্ট হবে, কারণ দুইটা একই ক্লাসের মেথড, দুইটাই স্টুডেন্ট ক্লাসের মেথড। তাহলে এটার ক্লায়েন্ট যদি আসিফ হয়, এটার ক্লায়েন্টও আসিফই হবে। কিন্তু এটার ক্লায়েন্ট যদি এসকেটি হয়, এটার ক্লায়েন্ট এসকেটি না, এটার ক্লায়েন্ট তো একটা অ্যাসাইনমেন্ট A1, তো তখন তো আমাকে বলতে হবে যে এটার ক্লায়েন্টকে A1 না A2 না A3। ওকে, আচ্ছা, তো আপনি ওই যে টু স্ট্রিং এর মধ্যে যদি আপনি গেটার ইউজ করেন তখন কিন্তু ক্লায়েন্ট দিতে হয় না। আর আপনি যদি ক্লায়েন্ট দিতে চান, দিতে পারেন, তখন এখানে কি লিখবেন? this ডট কন্ডাক্ট সার্ভে, ওইভাবে আপনি চাইলে দিতে পারেন। বাট দিসটা মানে কি, এই কারেন্ট
ক্লায়েন্ট যে, তার মানে এই মেথডের যে ক্লায়েন্ট সেটাই তো কারেন্ট ক্লায়েন্ট। তো এটা ইমপ্লিসিট, দিস না দিলেও চলে, দিস দেওয়াটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? ওকে, তো তাহলে এটা আমরা বুঝলাম। এখন আসেন আমরা যদি আমাদের একটা প্রজেক্ট চলে যাই, যে কোনো একটা প্রজেক্টে, ধরেন হ্যালো অ্যাপ্লিকেশন, হাউ ইট ওয়ার্কস। তাহলে হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস নিয়ে উই নেভার ডিসকাসড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ক্লাস, বাট ওইটুকুই আমরা জানি, বাট উই নেভার ডিসকাসড হাউ ইট ওয়ার্কস। ওকে, now this is a class, these are the methods. How many methods are there in this class? Hello application class has how many methods? What are their names? Start and main. Okay, now main method is the starting point. So আপনি যখন প্রজেক্টটাকে রান করেন তখন আপনার এই মেইন ক্লাসের, অ্যাপ্লিকেশন ক্লাসের যে মেইন মেথড, সেখান থেকে এক্সিকিউশন শুরু হয়। Now according to the code of the main method, what main method is doing? না, syntax এর explanation দেন। According to the syntax, how can you interpret the syntax of line 23? Only one statement is there. What is the interpretation of that statement? কোথায় স্টার্ট কে লঞ্চ করতেছেন? সিনট্যাক্স এর এক্সপ্লেনেশন দেন, আপনি নিজের ইন্টারপ্রিটেশন অ্যাড করেন না। সিনট্যাক্স কি বলে? রাইট, লঞ্চ মেথড ইজ কল্ড। নাও হু ইজ কলার? মেইন। and which method is called? There is no client, so implicit client. তার মানে main and launch belongs to same class. Which class? Hello application. According to this code, সেটা হচ্ছে hello application. এখন আপনাকে যদি এই যে নেক্সট উইকে যে কুইজটা হবে, সেই কুইজে যদি এই স্ক্রিনশটটা দিয়ে কোশ্চেন করা হয়, we don't see any body of launch method in this hello application class, then how can you claim that it is a method of hello application class? কি লিখবেন আপনি? এটা যদি একটা শর্ট অ্যান্সার হিসেবে আসে। Is the question clear? Is the question clear, everybody? আচ্ছা, কোশ্চেনটা হলো, ধরেন এটার একটা স্ক্রিনশট দেওয়া হলো আপনাকে, এইটার একটা স্ক্রিনশট দেওয়া হলো, দিয়ে বলা হলো যে in hello application class no body by implementation of launch method is visible. Then how launch method can be claimed as a method of hello application class? Okay, but how can you prove that? Because we don't see any body. That is the question. এটা হচ্ছে আপনার ইন্ডিকেশন যে ক্লায়েন্ট নাই, তার মানে এটা একটা সিবলিং মেথড বা এই ক্লাসেরই আর একটা মেথড। But I don't see any body, then how can I justify my claim? কি লিখবেন তখন একটা শর্ট অ্যান্সারে? তখন আপনার অ্যান্সার হলো, বলেন, যদি আসে যে শর্ট অ্যান্সার লিখতে হবে, আপনাদের শর্ট অ্যান্সার চাইবো না আমি, মাল্টিপল চয়েসই থাকবে, কিন্তু এই শর্ট অ্যান্সারের পসিবিলিটিস গুলোই মাল্টিপল চয়েসে থাকতে পারে। তাহলে আপনি টাইপ করার জায়গায় সিলেক্ট করবেন, তো ধরেন আপনি কোনটা সিলেক্ট করবেন, কি লিখবেন, সেটাই আপনার সিলেকশন। ইনহেরিটেন্স, গুড। তাহলে লঞ্চ মেথড ইজ ইনহেরিটেড, কারণ আপনি দেখতেছেন ইট হ্যাজ এ সুপার ক্লাস। তাহলে এগুলো তো আপনাকে অবজার্ভ করতে পারতে হবে যে ইট হ্যাজ এ সুপার ক্লাস, সো লঞ্চ মেথড ইজ ইনহেরিটেড ফ্রম সুপার ক্লাস। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন আসেন, দেখেন ইন্টারেস্টিং অবজারভেশন। আমরা জানি যে স্টার্ট মেথডে আমরা এফএক্সএমএল ফাইলের নাম দিয়ে দিই, whatever the XML file, right? And that XML file is loaded when we play the application. তার মানে কি, এতটুকু তো আমরা কনভিন্স
যে মেইন মেথড যদিও লঞ্চকে কল করে বাট অ্যাকচুয়ালি স্টার্ট এক্সিকিউট হয়, তাই না? ইয়েস অর নো? এদিকে আমরা মেইন মেথড যদিও লঞ্চ মেথডকে কল করতেছে বাট অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে স্টার্ট মেথড, রাইট অর রং? তাহলে ওয়াই কুড নট মেইন কল্ড স্টার্ট ডাইরেক্টলি? কি সমস্যা ছিল এটা কল করলে? কোনো সমস্যা তো ছিল না, না করে সে লঞ্চ কেন কল করতেছে? স্টার্ট মেথড তো আছেই এখানে, ওইটাকে কল করে দিলেই তো হইতো, তাই না? লঞ্চ কেন তাকে কল করতে হচ্ছে? We need to understand that. Okay, now এটা আপনি নাও জানতে পারেন, এটার জন্য আমাদেরকে প্রসেস এন্ড থ্রেড নিয়ে একটু কথা বলতে হবে। জি, লেট আসছেন কেন? কত নাম্বার বলেন? 24 আর কি আছেন? ওকে ওকে, নাও ওএস কে কে অপারেটিং সিস্টেম কোর্স করেছেন এখানে? শো ইওর হ্যান্ড। নোবডি? আপনি করেছেন, ওকে। তাহলে আপনি এগুলো টেকনিক্যাল জিনিসগুলো বুঝবেন, কিন্তু আর কেউ করেন নাই। সো ইন দ্যাট কেস actually I have to explain you in layman's term, okay, not the OS technical term. Okay, that's what I did in previous section also. তাহলে এখানে দেখেন what is a process? আমরা যখন বলি যে অপারেটিং সিস্টেমের প্রসেস, in layman's term it is an OS entity which represents runtime instance of your application. Okay, so if I show you the task manager, how many applications are running at this moment? So 12 application and 115 background process. Okay, now the difference with service, background service. Now service and application a difference to application has an user interface, service runs in the background. Okay, so প্রত্যেকটাই আসলে সফটওয়্যার, so each of those software runtime instance হচ্ছে process. So right now 12 process for 12 applications and 113 process for 113 সার্ভিস। তাহলে মোটামুটি এটা কম বেশি হচ্ছে, কারণ কোনো সার্ভিস নতুন করে স্টার্ট হচ্ছে, ক্লোজ হচ্ছে, সো অপারেটিং সিস্টেম ইউজ লট অফ সার্ভিসেস। রাফলি আপনি যদি দেখেন প্রায় 130 প্রসেসেস আর রানিং ইন মাই ল্যাপটপ অ্যাট দিস মোমেন্ট। ওকে, এবং এখানে আপনি দেখতে পারতেছেন যে কোনটা কতটুকু সিপিইউ ইউজ করতেছে, কতটুকু মেমোরি ইউজ করতেছে, কতটুকু ডিস্ক এটসেট্রা। ওকে, জিপিইউ। ওকে, and OBS is using GPU also. Okay, OBS এবং Chrome এই দুটি GPU ইউজ করতেছে অ্যাপার্ট ফ্রম CPU, বাকিগুলো শুধু CPU ইউজ করতেছে। ওকে, তো তাহলে প্রসেসের একটা লেমেন আইডিয়া আমরা পেলাম যে ইজ দ্য রান টাইম ইনস্ট্যান্স অফ আওয়ার অ্যাপ্লিকেশন। আমার কম্পিউটারে ওয়ার্ড তো ইনস্টল করা আছে, কিন্তু am I running the word right now? There is no process for word. Okay, so সফটওয়্যার এক্সিস্ট করে প্রপারলি ইনস্টলড, কিন্তু যখন এটাকে আমি লঞ্চ করে রান করব তখন তার একটা রান টাইম ইনস্ট্যান্স তৈরি হবে, দ্যাট ইজ দ্য প্রসেস। ওএস এর ভাষায় এটা খুব লেমান টার্মে বললাম। ওকে, নাও হোয়াট ইজ থ্রেড? এই যে ওএস গাই বলেন, হোয়াট ইজ থ্রেড? ওএস কোর্স করে থ্রেড মনে করেন এখন? মনে আসতেছে না। ওকে, লেমান্স টার্মে যদি বলি, থ্রেড হচ্ছে এক্সিকিউশন ইউনিট উইদিন এ প্রসেস। Now, of course, your process represent your application or service, but within that application or service, there will be execution unit. কি বুঝেন নাই? এক্সিকিউশন ইউনিট। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনি এখন ফর এক্সাম্পল আপনি এখন একটা রেসিপি অ্যাপ্লাই করবেন,
What are the execution units? Preparing ingredients. এইটার জন্য হয়তো আপনার একটা মেথড আছে, তাহলে যে ইনগ্রেডিয়েন্ট গুলো প্রিপেয়ার করা এটা একটা এক্সিকিউশন ইউনিট, তাই না? তারপরে যে কুক করা, তাই না, বা পারচেজ করা, পারচেজিং র মেটেরিয়াল, এটা আরেকটা এক্সিকিউশন ইউনিট। Okay, so now you understood. So basically methods are execution units. So if your application has 100 methods, there are 100 different execution units. So thread represents execution units within the process. এই ইরেলেভেন্ট আলোচনায় না যাই, আমরা আসি, আমরা আমাদের এটাতে থাকি, কারণ ওগুলোর জীবন সমাজ এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি, দরকার নেই, আমরা এটাকে শেষ করি, কারণ আপনাদের সেমিস্টার কিন্তু শেষের দিকে, আপনাদের জানুয়ারি ফার্স্ট উইকে ডিসেম্বর, টেক ফেস্ট নিয়ে এখনো কোনো ডিসিশন হয় নাই, এটা না হওয়ার চান্স বেশি। যাই হোক, এটা হইলে তো আর একটা কোর্সের জন্য হবে না, হইলে পুরো ডিপার্টমেন্টের সবগুলা কোর্সের জন্য। ঠিক আছে, এখানে আসেন। ওকে, নাও থ্রেড হচ্ছে এক্সিকিউশন ইউনিট উইদিন দ্য প্রসেস। ওকে, নাও দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান থ্রেড ইন এ প্রসেস। সো এভরি প্রসেস কামস উইথ এ ডিফল্ট থ্রেড, যেটাকে বলা হয় থ্রেড 0 বা প্রাইমারি থ্রেড। So if a process has only one thread, it is a single threaded application, and the thread is thread 0, we call it primary thread. At a time, only one execution unit can use the resources if your application is single threaded application. তাহলে আপনার এক্সিকিউশন ইউনিট আছে, মেথড আছে 10টা, কিন্তু 10টা মেথডকে আপনি ইন প্যারালাল এক্সিকিউট করতে পারবেন না, তাইলে একটা থ্রেডই 10টা মেথডকে 1 by 1 সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করবে। So that is single threaded application. So single threaded applications are very lightweight and typically slow. If it has too many execution units, then it cannot give you any parallel execution. Okay, so it cannot execute multiple execution units in parallel, because it cannot utilize multiple core. আপনি 4টা কোর ইউজ করতে হলে 4টা থ্রেড লাগবে, তো যে একটা থ্রেড একটা কোর ইউজ করবে। তো তাহলে এই যে ইউজ দ্য রিসোর্স, ওকে, সো থ্রেড অনলি ওয়ান, তার মানে কম্পিউট সাইকেল অফ প্রসেসিং কোর অর আদার লাইক রেজিস্টার্স এন্ড অল দ্যাট। সো একটা থ্রেড থাকলে আপনার একটা এক্সিকিউশন ইউনিট আপনি অ্যাট এ গিভেন টাইম, okay, only one execution unit can be handled by that thread because it has only one thread. Okay, example, Notepad. Notepad is a single threaded because Notepad is a legacy application. ওই উইন্ডোজ 3.1 যখন আসে তখনই নোটপ্যাড আসে। উইন্ডোজ 3.1 was not the operating system, it was the first graphical user interface top of DOS operating system. Okay, তখন কমান্ড বেসড অপারেটিং সিস্টেম ছিল DOS, ডিস্ক অপারেটিং সিস্টেম। আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বলছি আর কি, ব্যাক দেন। And Windows 3.1 was released, that was the first user interface operating system কে গ্রাফিক্যালি মিমিক করার জন্য, but that was not the Windows 95 was the first operating system from Microsoft. তারপরে তো অনেক ভার্সন আসছে। তো নোটপ্যাড সেই আমলের একটা অ্যাপ্লিকেশন, তখন মাল্টি থ্রেডিং ছিলই না, তখন সিঙ্গেল কোর প্রসেসর পাওয়া যেত। এখন তো 8 কোর তো ভেরি কমন, আপনি এখন যে কোনো ল্যাপটপ কিনতে যান 8 কোর, তাই না? হ্যাঁ, হাইপার থ্রেডিং, এই বিভিন্ন টার্ম এখন টেকনোলজি আসছে, তাই না? তো এখন যদি আমি 2টা নোটপ্যাড খুলতে চাই, খোলা যাবে না? So if you look at my task manager, Firefox is using currently 6 threads. Google Chrome is using 9 threads. তার মানে সে 9টা এক্সিকিউশন ইউনিট এখন সে প্যারালালি রান করার চেষ্টা করছে। তাহলে 9টা এক্সিকিউশন ইউনিট সে 9টা থ্রেডকে অ্যাসাইন করে স্পন করে দিয়ে দিয়েছে।
না, নট নেসেসারিলি। একটা ট্যাবে মাল্টিপল থ্রেড থাকতে পারে, ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ট্যাব। এখন আমি একটা ট্যাবে যদি একটা টেক্সট ফাইল লোড করি ভার্সেস একটা ট্যাবে যদি ইউটিউব লোড করি, তখন ওই ইউটিউব লোড করলে তাকে ওই ইউটিউবের ভিডিওগুলোর ওই যে প্রিভিউ দেখাইতে হবে, আরো অনেক কিছু থাকে। সো দ্যাট মাইট নিড মাল্টিপল থ্রেডস, মোর দেন ওয়ান থ্রেড। এখানে 9টা থ্রেড মানে যে 9টা ট্যাব নট নেসেসারি। হয়তো ক্রোম ইভেন একটা থ্রেড থাকলেও হয়তো সেখানে 3-4টা থ্রেড থাকবে, বিকজ দ্য ব্রাউজার ইটসেলফ ইউজ ফিউ থ্রেডস। তারপরে ট্যাব স্পেসিফিক থ্রেড গুলো অ্যাড হইতে থাকবে। সো গুগল ক্রোম ইজ এ মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন। কারণ এখানে কয়টা প্রসেস দেখাচ্ছে গুগল ক্রোমের? কোথায়? হাউ মেনি প্রসেস ইউ সি? দিস আর দ্য প্রসেস। একটাই প্রসেস, বাট ইউজিং 9 থ্রেডস। একটাই প্রসেস, বাট ইউজিং এট দিস মোমেন্ট। এইটা তো আপনার কন্ট্রোলে না রে ভাই, বাবা। ধরেন আমি যদি এখন এখানে এই যে একটা ইউটিউব খুলে রাখছি, এটা দিলাম বন্ধ করে, ওকে, এখানে আমি ধরেন এইখানে আমি বন্ধ করে দিলাম, তাই না? ধরেন এটা বন্ধ করে দিলাম, তাহলে এখন কয়টা ট্যাব আছে? ইমেলটা বন্ধ করে দিলাম, কয়টা ট্যাব আছে? 4টা ট্যাব আছে, তাই না? 4টা ট্যাব আছে। এখন দেখবেন যে আপনি থ্রেড কমে গেছে, বা এখনো কমায় নাই, সে 9টাই আছে, তাই না? তো আমি হয়তো থ্রেড গুলো যখন টার্মিনেট করবে তখন কমে যাবে। হ্যাঁ, তো এখন ধরেন যদি আমি এখানে আরো কয়েকটা, ধরেন এটাতে আমি আবার এটা দিলাম, এটাতে আমি এখন আবার মেইল দিলাম, তারপরে এটাতে আমি ইউটিউব দিলাম, তারপরে এটাতে আমি অন্য আরেকটা ইউটিউব দিলাম, হ্যাঁ, এটাতে আমি এখন প্র্যাকটিক্যালি ওই যে আপনি রান টাইমে দেখতে পারবেন। ও এই এতগুলো ট্যাবের এতগুলো জিনিস হ্যান্ডেল করার জন্য ও তখন দেখবেন যে আপনার 16টা থ্রেড হয়ে গেছে। ছিল 9টা, এখন 16টা থ্রেড। কিন্তু নোটপ্যাডে কয়টা থ্রেড দেখাচ্ছে? 0 মানে ডিফল্ট একটা। 0 তো আর দেখানোর কিছু নাই, ওটা একটা। তো এখন যদি আমি সেকেন্ড নোটপ্যাড খুলি, তাহলে কি এখানে 2 আসবে? না, এখানে তো আমি যদি আরেকটা নোটপ্যাড খুলি, এখানে কি ব্র্যাকেটে 2 দেখাবে? না, আসতেও পারে। মানে কি আসতে পারে? মানে এটা মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন, কিন্তু আমি তো বলেই দিলাম এটা মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন না। তাহলে আমি যদি আরেকটা নোটপ্যাড খুলি কি হবে? কারণ অপারেটিং সিস্টেম তো জানে যে এটা সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন বা এটা মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন। মাল্টি হলে মাল্টিপল থ্রেড যখন তৈরি হবে সে থ্রেড কাউন্ট দেখাবে, কিন্তু আমার থ্রেড কাউন্ট তো 1। কিন্তু আমি এখন আরেকটা নোটপ্যাড খুলতে চাই, একটা খোলা আছে, তাইলে এখানে কি করবে? এখানে কি 2 আসবে? আর টেস্ট করে বললেন না আপনি? তো টেস্ট করলেন মনে হয় নাকি? ও পিসি, আচ্ছা। না, ছেলে ভালো, অনেস্ট আছে। বলেন তাহলে কি আসবে? সেটা কি করে সম্ভব? আমার টাস্ক ম্যানেজার তো পুরো প্রসেস সিস্টেমটাই দেখাবে সিঙ্গেল থ্রেডেড, কিন্তু আমি তো আরেকটা নোটপ্যাড খোলা যায় না। এখানে কয়টা নোটপ্যাড খোলা আছে? কোথায়? এখন কয়টা খোলা আছে? তা আমি যদি আরেকটা নোটপ্যাড খুলি, এখানে ধরেন একটা খোলা আছে, আমি আরেকটা খুললাম, আমার নোটপ্যাড কি 2টা নাই এখন? তাহলে আমি এখন টাস্ক ম্যানেজারে কি দেখতে পাবো? দ্যাট ইজ মাই কোশ্চেন। কিন্তু বাস্তবে তো 2টা আছে, সেটা কি করে সম্ভব? তাইলে না, একটা প্রসেসে একটা থ্রেড। And what is the process? Runtime instance of your application. Now Notepad is a single threaded application. তাহলে আমি 2টা নোটপ্যাড যখন চালাবো, সে 2টা প্রসেস ক্রিয়েট করবে। আর একটা প্রসেসে তো আপনি 2টা থ্রেড দিতে পারবেন না। এই দেখেন নোটপ্যাডের 2টা প্রসেস তৈরি হয়েছে। ট্যাব কোথায় পাইলেন নোটপ্যাডে? 2টা প্রসেস। এই যে আপনার স্ক্র্যাচ প্যাডের জন্য একটা প্রসেস, আর এই যে নতুন যেটা বানালাম সেটার আরেকটা প্রসেস। এটার মধ্যে একটা
সিঙ্গেল থ্রেড আছে, এটার মধ্যে একটা সিঙ্গেল থ্রেড আছে। তাহলে কি আমি সিঙ্গেল থ্রেডেড প্রসেস হবে? প্রসেসর না, সিঙ্গেল থ্রেড অ্যাপ্লিকেশন। সিঙ্গেল থ্রেড অ্যাপ্লিকেশন, সিঙ্গেল কোরের কোর তো হার্ডওয়্যার, হ্যাঁ আমি ওটাই বলছি। আপনার হার্ডওয়্যারে অনেক আছে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি সিঙ্গেল থ্রেডেড হয়, ইউ ক্যানট এক্সপ্লয়েট দ্য হার্ডওয়্যার। আপনি এখন 100 কোরের একটা জিপিইউ লাগাইছেন, RDT90, তাই না? 1 লাখ টাকা দিয়ে জিপিইউ কিনা লাগাইছেন আপনার ডেস্কটপে গেমস খেলার জন্য। এখন আপনি যদি একটা অ্যাপ্লিকেশন লেখেন সিঙ্গেল থ্রেডেড, আপনি একটার বেশি কোর ইউজই করতে পারবেন না, কারণ আপনার থ্রেডই তো একটা। আপনার এক্সিকিউশন ইউনিট এট এ টাইম একটাই হতে পারবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশন যদি অনেকগুলো মেথডকে আপনি একসাথে রান করাইতে চান, একটা থ্রেড দিয়ে যখন করবেন তখন সে একটা একটা করে করবে। আপনি কমান্ড দিয়ে দিতে পারেন যে এক্সিকিউট অল অফ দিস, কিন্তু আপনার থ্রেড যদি একটা হয় তাহলে সে একটা থ্রেডই একটা একটা করে করবে। তাহলে আপনি আসলে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হবে। এখন টাইম যদি অনেক ফাস্ট হয়, আপনি হয়তো সেটা ফিল করবেন না, প্যারালাল হলো না সিকোয়েন্সিয়াল হলো। আপনি সিকোয়েন্সিয়াল হলেও সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই হয়ে গেল, সো ইউ ডোন্ট ফিল দ্য ডিফারেন্স। কিন্তু যখন লার্জ কম্পিটিশন হবে, দেন ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আপনারা কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করেছেন? ডিড ইউ সলভ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন? অনেক মেথডই আছে, গস সিডাল, গস জর্ডান, গস জ্যাকোবি, তাই না? তারপরে আপনার কি বলে এলইউ ডিকম্পোজিশন, তাই না? অনেক অনেক মেথড আছে। But bottom line is, you have a system of equation, মানে set of equations, and how many unknowns, up to how many unknowns you solve that system? তাহলে 3টা ভেরিয়েবল হলে 3টা ইকুয়েশন, 4টা ভেরিয়েবল হলে 4টা ইকুয়েশন। So how much time you will take to solve that if there are 3 variables? Variables মানে unknowns. If there are 3 unknowns, how much time you will take? 20 key minutes. If there are 4, how much? Give an approximation. Like 35 to 40 minutes. Okay, if there are 5 unknowns, 5 equations, A, B, C, D, E, 1 hour. If there are 10 equations, 10 unknowns, With my cross hours. 2 hours. 2 hours. Okay, if there are 100 unknowns, So it's gonna be 72 hours. Hmm? 72 to 100. 80 working hours. 100 working hours. If there are 10,000 unknowns, Means, yeah, 10,000 working hours. More than 10,000. but I need the result in 2 minutes. I need the result in 10 seconds. Then it depend on Why? Because I want to see whether it will rain today afternoon or not. Should I take my umbrella or not? Weather forecasting. So you need to process real-time data at petaflops level, petabytes level of data, the historical data that is there, and you have to feed that data in the forecast modeling and predict whether it will rain tomorrow or not. আপনি এখন 6 মাস পরের prediction পেতে পারেন। Whenever I go for a foreign tour, I actually do the weather analysis. What kind of clothing I have to take? Should I take my umbrella or not? Yeah. নাইলে $10 দিয়ে একটা আমব্রেলা কিনতে হবে, তাই না? আবার আমি যদি ক্যারি করি, এই এক্সট্রা চেক ইনের ঝামেলায় যেতে না চাই, তাহলে why should I carry the umbrella if there is no possibility of rain? তো তাহলে আপনার এই যে আপনি বললেন 10,000 আওয়ার্স লাগবে, এটা তো বললে এটা কোনো ইউজিবিলিটি নাই। ইউ হ্যাভ টু সলভ ইট ভেরি ফাস্ট। তো তাইলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ যখন সাইজ বাড়বে, তো কম্পিটিশন, ইটস এ হেভি কম্পিটিশনাল টাস্ক, ইট টেকস লট অফ টাইম। ওকে, তাহলে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি 20,000 by 20,000 adjacency matrix হয়, to solve that, whatever method you apply, Gauss-Seidel, Gauss elimination, whatever method you apply, it will take hours and hours and hours by the computer, single thread application. কিন্তু আপনি ওটাকে যদি ডিকম্পোজ করে প্যারালাল এক্সিকিউশন করতে পারেন, এই যে আপনার 100 hours ক্যালকুলেশন, ইউ ক্যান ব্রিং ইট ডাউন টু few hours.
or maybe less than an hour, depends on the scale of your parallelization. তো তাহলে আমার multi-threading is a reality. If you want to develop a game, it has to be multi-threaded application. You are playing the game in কত FPS? 100, let's say 128 FPS, 128 frames per second. তাহলে 128টা ফ্রেম যখন আপনি পার সেকেন্ড চেঞ্জ করবেন, ইউ সি দ্য মোশন। তাহলে আপনার FPS এবং রিফ্রেশ রেট যত বেশি হবে, তত বাটারি স্মুথ ভিডিও আপনি পাবেন। অ্যান্ড এক একটা ফ্রেম জেনারেট করতে আপনার এই যে পিক্সেল রেজলিউশন যত, প্রত্যেকটা পিক্সেল রিড্র করতে হচ্ছে তাকে, তাহলে প্রত্যেকটা পিক্সেল ভ্যালু ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে আপনার রেজলিউশন কত বাই কত? হ্যাঁ, তাহলে 1000 বাই 1000 যদি ধরেন, রাফলি ধরে নেন একটা স্কোয়ার, মানে ফর দ্য সেক অফ 1000 বাই 1000 মিনস কত? 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন পিক্সেল ভ্যালু নিড টু বি ক্যালকুলেটেড 128 times per second and rendered them. So it's a huge computation. So you need multiple GPU ছাড়া আপনি সমস্ত গেম লোডই করতে পারবেন না, because GPU comes with hundreds of cores. CPU তো আপনি 8-16টার বেশি কোর পাবেন না। পেতে গেলে CPU will be extremely expensive. That's why we use GPU. বুঝতে পারছেন? তাইলে এখনকার অ্যাপ্লিকেশন সবই মাল্টি থ্রেডেড। মাইক্রোসফট ওয়ার্ড মাল্টি থ্রেডেড, একটা থ্রেড দিয়ে আপনি ডাটা ক্যাপচার করতেছেন, another thread is simultaneously working for spelling and grammar check. On the go you are typing and it is telling it's a spelling mistake একই সাথে। ওকে, তো আপনার FXML application is also multi-threaded. The reason being, আপনি যদি একটা বাটন ক্লিক করেন and if that on action takes 10-20 second heavy computation, for entire UI will be freeze for those 10-20 seconds. It cannot respond. আপনি অন্য একটা বাটন ক্লিক করে যদি ওটাকে মিনিমাইজ করেন, দেখবেন যে ফ্রিজ হয়ে গেছে। If it is single threaded, কারণ একমাত্র থ্রেড busy in the computation what you initiated in on action. তাহলে অন অ্যাকশন আপনি এমন একটা মডেল ক্লাস মেথড কল করছেন যেটা একটা 20,000 by 22,000 ম্যাট্রিক্স সলভ করতেছে, সো ইট উইল টেক সাম টাইম টু কমপ্লিট দ্যাট। তাহলে থ্রেড তো একটাই, অ্যান্ড ইট ইজ বিজি ইন ডুইং দ্যাট। তাহলে আপনি যে মিনিমাইজ বাটন ক্লিক করছেন, মিনিমাইজ বাটন তো রেসপন্ড করতে পারবে না, হ্যাং করবে বা ফ্রিজ করবে, কিছুক্ষণ হ্যাং করে পড়ার পরে দেখবেন যে এখন কাজ করতেছে, মানে বেসিক্যালি ওই কাজটা শেষ হয়েছে, এখন সেখানে এসে আপনাকে রেসপন্স দিচ্ছে। তো therefore you need multiple thread, dedicated thread for UI responsiveness. Otherwise, so any modern framework যারা user interface application development support করে, they use dedicated thread for your UI, যাতে user, because it's a very bad experience for user if now and then your user UI get freeze or hang. Okay, এখন লঞ্চ মেথড দিয়ে যেটা হচ্ছে, এখন এই থ্রেডের মালিক তো অ্যাপ্লিকেশন না। অ্যাপ্লিকেশন ক্যান স্পন দ্য থ্রেড, ইনিশিয়েট দ্য থ্রেড, বাট ইন রিয়ালিটি থ্রেড উইল কাম ইনটু লাইফ when the resources are allocated to the thread, which is primarily is the core. Now, who is the custodian of resource? Your application? No. Operating system is the custodian of the resource. এখন অপারেটিং সিস্টেম আপনার সাথে কি তার বেশি খাতির যে আপনি চাইবা মাত্র আপনাকে রিসোর্স দিবে? কাকে সে রিসোর্স দিবে? তা আপনি 10টা থ্রেড লঞ্চ করছেন, আপনার আরেক অ্যাপ্লিকেশন 20টা, তো হান্ড্রেডস অফ থ্রেডস আর কম্পিটিং টু গেট লিমিটেড নাম্বার অফ কোর্স। তা আপনার ধরেন জিপিইউ নাই, 8টাই কোর আছে, তাহলে 8টা কোর, কিন্তু থ্রেড তো লঞ্চ হয়েছে 100টা। 100টা কোর থাকলে না সবাইকে একটা একটা করে দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনার কোর আছে 8টা, কিন্তু থ্রেড ইজ 100 থ্রেডস আর কম্পিটিং। তখন কি করতে হবে? শেয়ারিং করতে হবে। তাহলে এই যে মাল্টিপ্লেক্সিং যেটা বলে, টাইম শেয়ারিং মাল্টিপ্লেক্সিং, এটা অপারেটিং সিস্টেম ম্যানেজ করে। সো অপারেটিং সিস্টেম মেইনটেইনস এ প্রায়োরিটি কিউ অফ দ্য থ্রেডস, নট ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ, প্রায়োরিটি কিউ। ওকে, যেটা এই যে হিপিফাই এর মাধ্যমে হয়। তাহলে প্রায়োরিটি কিউয়ে সে প্রত্যেকটা থ্রেডকে একটা প্রায়োরিটি অ্যাসাইন করে,
Okay, and that priority is also changed at runtime. ধরেন আপনার একটা হাই প্রায়োরিটি থ্রেড, আপনারটা রান হচ্ছে, রান হতে হতে আরেকটা হাই প্রায়োরিটি থ্রেড কিউতে ঢুকলো, তখন আপনাকে পজ দিয়ে ওকে দিয়ে দিবে, আপনার প্রায়োরিটি তখন কমে যাবে। সো ডাইনামিক্যালি ইটস ম্যানেজড বাই দ্য অপারেটিং সিস্টেম। তখন আপনাকে যে মাঝখানে থামাই দিল এবং পরে যে আপনি তখন যে ওয়েট নোটিফাই মেথডস গুলো দেখছেন না অবজেক্ট ক্লাসে, নোটিফাই অল, দিস আর দ্য মেথডস ইন্টার থ্রেড কমিউনিকেশনের সময় এগুলো লাগে। এখন আপনার মেথড গুলো তো কোনো না কোনো ক্লাসের মেথড, সো এভরি ক্লাস মাস্ট হ্যাভ দোজ মেথডস। বুঝতে পারছেন? ওই মেথড গুলো আপনি ইউজ করবেন না এক্সপ্লিসিটলি আনলেস ইউ আর এ সিস্টেম লেভেল, মানে আনলেস ইউ ট্রাই টু ডেভেলপ এ সিস্টেম সফটওয়্যার। তাইলে এই লঞ্চ মেথডের কাজ হলো, মেইন মেথড এভরি থ্রেড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সিকিউশন ইউনিট, সো থ্রেড 0 ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেইন মেথড। তাহলে থ্রেড 0 অ্যাপ্লিকেশন যখন লঞ্চ করবে, থ্রেড 0 উইল এক্সিকিউট দ্য মেইন মেথড। মেইন মেথড তখন অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করবে টু লঞ্চ অ্যানাদার থ্রেড which is associated with start method. The launch method will request the OS to launch a new thread. যখনই আপনি একটা থ্রেডের জন্য রিকোয়েস্ট করেন তখন বলে দিতে হয় this is the execution unit for this new thread. তাহলে launch method will tell the OS I need a new thread যার এক্সিকিউশন ইউনিট হবে স্টার্ট মেথড। এই জন্য মেইন যদি সরাসরি স্টার্টকে কল করতো তাহলে কি হতো, থ্রেড 0ই কিন্তু স্টার্টকে এক্সিকিউট করা শুরু করতো, একটাই থ্রেড থাকতো। ওকে, তাইলে আমরা বুঝতে পারলাম যে মেইন থেকে স্টার্টে কিভাবে যাচ্ছে। স্টার্টের কোনো ডাইরেক্ট কল এখানে কিন্তু নাই, বাট দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এতটুকু বলার ছিল লেমেন্স টার্মে রিগার্ডিং প্রসেস এন্ড থ্রেড, এর বেশি আর আমি বলবো না। কোর্স করবেন আপনারা, তখন ডেপথে শিখবেন। এখন প্রশ্ন হলো যে হাউ স্টার্ট মেথড ওয়ার্কস। ওকে, এখন দেখেন স্টার্ট মেথডে কি হচ্ছে। First of all, you need a fxml loader instance. So this is the class responsible for loading your fxml. Okay? তাহলে ওটাকে আমরা একটা ইনস্ট্যান্সিয়েশন করে ফেললাম। এখন এই fxml লোডারের কনস্ট্রাক্টর আপনি কি দিলেন? fxml লোডারের কনস্ট্রাক্টর আপনি যেটা দিলেন সেটা হলো এইটা। So this is the URL of your fxml file. Okay? That means the path সহ আপনার ফাইলের লোকেশন। তাহলে এইটা আপনার এই fxml লোডার হ্যান্ডেল যদি হয় মাই fxml লোডার, এইটার একটা ফিল্ড আছে লোকেশন, সেই ফিল্ডে এই ইউআরএলটা চলে আসবে থ্রু দা কনস্ট্রাক্টর। দেখেন এটুকু বুঝলেন কিনা, না বুঝলে কোশ্চেন করেন। কনস্ট্রাক্টরের কাজ কি আপনি বলেন? এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ কি? কি অ্যালোকেট করা? যখন ইনস্ট্যান্সের মেমোরি অ্যালোকেট হয় তখন সে ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু সেট করে, এটি তো কনস্ট্রাক্টরের কাজ। তাহলে এটা কার কনস্ট্রাক্টর? তাহলে fxml লোডার ক্লাসে লোকেশন নামে একটা ফিল্ড আছে, ওই লোকেশন ফিল্ডের মধ্যে সে আপনার fxml ফাইলের ইউআরএলটা সেট করবে, এটাই এই কনস্ট্রাক্টরের কাজ। সো দ্য ফিল্ড নেম ইজ লোকেশন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা fxml লোডার এখন জানে যে আপনার fxml ফাইলের লোকেশন কোথায়। জাস্ট যদি লেমেন্স টার্মে বলি, কনস্ট্রাক্টর আপনি যেহেতু ফাইলের নাম দিয়ে দিয়েছেন, এই যে আপনার অ্যাপ্লিকেশন ক্লাসের ডট ক্লাস ডট গেট রিসোর্স মেথডে যখন ফাইলের নাম দিবেন সে বেসিক্যালি ইউআরএলটা জেনারেট করে। ওকে, তাহলে গেট রিসোর্স মেথড আপনাকে ইউআরএলটা দিবে, এটা সে এই fxml লোডারের ইনস্ট্যান্সের লোকেশন ফিল্ডে রেখে দিবে ফর ফিউচার ইউজ। So now my fxml loader knows the location of my fxml, URL of my fxml.
কুল। এখন কি হবে? এখন যেটা হবে, আমাকে একটা সিন তৈরি করতে হবে। নাও এইটাতে যাওয়ার আগে লেট মি আস্ক ইউ এ কোশ্চেন। এখন কিসের মৌসুম শুরু হয়েছে বলেন তো? এই যে শীতকাল, এটা কিসের মৌসুম? মৌসুমটা কিসের? মানে কিসের জন্য এই সিজনটা বিখ্যাত? তারপর আপনি খাবার কথা বলতেছেন, অ্যাক্টিভিটি ওয়াইজ এটা হচ্ছে বিয়ের সিজন, বিয়ে শাদীর সিজন, তাই না? তাইলে বিয়ে খেয়েছেন কেউ এর মধ্যে? জানুয়ারিতে কোনো বিয়ে কেউ খান নাই এখনো? এবার আগের বছর খেয়েছেন? কোথায় খেয়েছেন? আচ্ছা, কোথায় খেয়েছেন? চিটাগং। চিটাগং কোথায়? মানে সিটিতে তো কোথায় খেয়েছেন? নাম কি? কেয়া কনভেনশন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কেয়া কনভেনশন হলে আমাদের হক একটা বিয়ে খেয়েছে। তো এই যে বিয়ে খেতে যায় না মানুষ, আসলে তো খেতেই যায় নাকি? ঠিক আছে, কিন্তু খাওয়াটা একটা বড় উদ্দেশ্য। কোথায় খেলেন? কেয়া কমিউনিটি সেন্টারে মেঝেতে বসে খেয়েছেন? তো কোথায় খেলেন? টেবিলে, গোল টেবিলে 10 জন বসে খেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, স্কোয়ার লম্বা টেবিলে বসে খেয়েছেন। ওকে, ঠিক আছে। বা আপনি যদি সেনাকুঞ্জে যান, গোল টেবিল পাবেন, তাই না? আচ্ছা, তাহলে এই যে 10 জন 10 জন করে বসে। ওকে, তাইলে আপনার ওই টেবিলটা হচ্ছে আপনার একটা উইন্ডো। তাহলে এই যে আমি আমার যে এফএক্সএমএল ফাইল, এটা একটা উইন্ডো আছে না, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, একটা টাইটেল আছে। তো এই উইন্ডোটা হচ্ছে আমার স্টেজ। ওকে, তো স্টেজ ইজ নাথিং বাট a subclass of window. Okay, এই যে public class stage extends window. It is a more specific type of window. Now window আমাদের এফএক্সএমএল এ দুই ধরনের উইন্ডো হতে পারে, একটা হচ্ছে স্টেজ আর একটা হচ্ছে পপ আপ। এই যে উইন্ডোর দুইটা সাবক্লাস আছে, ডাইরেক্ট নন সাবক্লাস, ক্লাস উইন্ডো, পপ আপ এন্ড স্টেজ। পপ আপ মানে অ্যালার্টে যেটা পান ওটা হচ্ছে পপ আপ উইন্ডো, আর আমরা যে এফএক্সএমএলটা লোড করি এটা হচ্ছে স্টেজ। তো স্টেজের ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনি যে টেবিলে বসে খেলেন, ওই টেবিলটা হচ্ছে স্টেজ। ওকে, এখন এই টেবিলের উপরে কি রেখে যায় ওয়েটাররা? পানির বোতল, গ্লাস, প্লেট, বোরহানির জগ, তাই না? রেজালার বাটি, এগুলো হচ্ছে আপনার কম্বো বক্স, টেক্সট ফিল্ড। ওকে, টেবিল ভিউ, এটসেট্রা। নোট, এফএক্সএমএল নোট। তাইলে আপনার এই যে বাটি, প্লেট, থাল, বাসন, এগুলো হচ্ছে আপনার এফএক্সএমএল নোট। আর কাঠের টেবিল যেটার উপরে বসে খাচ্ছেন ওটা হচ্ছে আপনার উইন্ডো বা স্টেজ। এখন এই যে থালা বাসনগুলো, প্লেট, কাপ, জগ, এগুলো ওরা সাজায় কিসের উপরে? ভুল, একটা কাপড়ের উপরে। ওই কাপড়টা হচ্ছে সিন। জি, সিন বিল্ডার। আপনি সিন বিল্ড করেন, সেখান থেকে সিন বিল্ডার। তাইলে ও কিন্তু ওই কাঠের টেবিলে পেরেক মারা ওইটার উপরে বসাবে না, দেখতে বাজে লাগবে, তাই না? ওটা কোনো ওরিয়েন্টেশনই হবে না। ও সুন্দর করে একটা ভেলভেটের কভার দিয়ে দিবে। তো ফার্স্ট ব্যাচ যখন খেয়ে যায় তখন কি করে? কি চেঞ্জ করে? কাপড় চেঞ্জ করলেই এর ভেতরে যা আছে সব সহ চেঞ্জ হয়ে যায়, কাপ প্লেট সহ। So you are changing the scene. So you are bringing another scene for the second batch. ঠিক আছে? তো তাহলে আপনার একটা সিন লাগবে। আপনি যদি সিনেমা থিয়েটারের কথাও চিন্তা করেন, তাহলে যে থিয়েটার দেখছেন কেউ, মঞ্চ নাটক কোথায় দেখছেন? দেখা হয় নাই। আপনি দেখছেন? কোথায় দেখছেন? ইয়েতে, মুক্ত মঞ্চ। তারপরে টিকিট কেটেও দেখা যায়, যে গার্লস গাইড, গাইড হাউস, বেলি রোডে আছে 2-3টা, শিল্পকলা একাডেমিতে আছে, আইবি অডিটোরিয়ামের মাঝে মাঝে হয়।
তো এই যে ধরেন আইবি অডিটোরিয়ামে বা আপনি যেখানেই দেখছেন পর্দা যখন খোলে তখন কি দেখেন? স্টার্টিং একটা সিন দেখেন, সেটা একটা বেডরুম সিন হতে পারে, একটা লিভিং রুম সিন হতে পারে, একটা অফিসের সেট আপ হতে পারে। তো ধরেন একটা অফিসের সেট আপ কিছুক্ষণ তারা এনঅ্যাক্ট করলো, যে চেয়ার টেবিল ডেস্ক এগুলো হচ্ছে আপনার নোট। তো যখন পর্দা টেনে দিল 2 মিনিট পরে আপনি দেখলেন যে বেডরুমের সেট আপ, তাহলে ওটা আরেকটা সিন। আপনার স্টেজ কি চেঞ্জ হয়েছে? স্টেজ তো ওইটাই আছে, প্ল্যাটফর্ম সেন। সো উইন্ডো ওইটাই আছে, বাট ইউ চেঞ্জ দ্য সিন। তো তাইলে আপনার একটা এফএক্সএমএল কে যখন আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট উইন্ডোতে, একটা ফুল উইন্ডোতে লোড করবেন, ইউ নিড এ সিন। সিনের সাইজটাই উইন্ডোর সাইজ হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন যে এখানে কি হচ্ছে। তো এখন আমি একটা সিন ইনস্ট্যান্টিয়েট করতেছি উইথ লোড মেথড আমাকে কি দিবে। নাও fxml loader has the URL of my fxml file, যেটা fxml loader এর কনস্ট্রাক্টরে অলরেডি সেট। সে তখন সেই লোকেশনটা ইউজ করে it will return the parent of the fxml. জি, what is parent? যেখান থেকে কি কালেক্ট করতেছেন? প্যারেন্ট অফ হোয়াট? প্যারেন্ট কার হয়? ঠিক আছে, কিন্তু আপনি যদি ডাটা স্ট্রাকচারের কনটেক্সটে চিন্তা করেন, নোড, তার মানে একটা ট্রি বা গ্রাফ চিন্তা করলে আপনি প্যারেন্ট চাইল্ড বিষয়টা ভাবতে পারেন। তাহলে সিন বিল্ডার আপনি যদি যান, ইউ হ্যাভ এ সিন গ্রাফ। এই হু ইজ দ্য প্যারেন্ট হিয়ার? অ্যাঙ্কর পেন। এখানে আপনার প্যারেন্ট কে, যেটা ওই যে হ্যালো হ্যালো ক্লিক ওয়েলকাম টু জাভা অ্যাপ্লিকেশন, ভিবক্স। তাহলে আপনার যে প্যারেন্ট, এফএক্সএমএল ফাইলের লোকেশন সে জানে, লোড মেথড ওই লোকেশনে গিয়ে এফএক্সএমএল ফাইলটাকে অ্যানালাইসিস করে সে প্যারেন্ট নোড রিটার্ন করবে। ইন ইউর কেস এটা হলে ভিবক্স, এটা হলে অ্যাঙ্কর পেন বা যেটাই থাকবে। So parent will be the parameter to the scene constructor. তাহলে সিনের কনস্ট্রাক্টরে আপনি যদি সিনের ডিফল্ট সাইজ দিয়ে দেন দিতে পারেন, আর যদি সিনের কোনো ডিফল্ট সাইজ না দেন তাহলে আপনার প্যারেন্টের সাইজটাই সিনের সাইজ হবে। মানে যদি এখানে অ্যাঙ্কর পেন পাই আমি প্যারেন্ট হিসাবে, তাহলে অ্যাঙ্কর পেনের তো একটা সাইজ আছে। হ্যাঁ, কারণ আমাদের অ্যাপ্রোচ হচ্ছে লার্নিং বাই ডুইং, নট লার্ন এভরিথিং ফার্স্ট এন্ড দেন ডু। তাহলে আপনি কিছুই ডু করতে পারবেন না, শুধু লার্নই করে যাবেন, ডু আর করা হবে না। কারণ আমাদের একটা ফাস্ট ট্র্যাক অ্যাপ্রোচ, অল্প সময়ে আমরা অনেক বেশি জিনিস করতে চাই, তো করে ফেলতেছি ধামধাম, যখন যেটা আলোচনা করা দরকার। কোর্স শেষ হলে ইভেনচুয়ালি আপনি সবই জানবেন। তখন তো স্যার আমরা এফএক্সএমএল নিয়ে স্যার একটু প্রবলেমে পড়ে গেছিলাম, কতটা অনেকটা জিনিস যদি এই পার্টি স্কিপ হয়ে গেছে আমরা কোশ্চেন করতে পারি। এই ক্লাস নিয়ে আমরা জীবনে কথাই বলি নাই, আমরা শুধু বলছি বা 13 নম্বর লাইনে গিয়ে এফএক্সএমএল ফাইলের নাম দিয়ে দেন, শেষ। উই নেভার ডিসকাস দ্যাট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ডিসকাসিং। কারণ নাও এখন আপনাকে জানতে হবে একটা সিন সুইচিং লোডিং কিভাবে কাজ করে, কারণ আপনাকে এখন নেভিগেশনের কাজ করতে হবে। ইউ উইল হ্যাভ হান্ড্রেডস অফ এফএক্সএমএল। আপনি যদি এটা না বুঝে 180 থেকে 100টা তো থাকবেই, এইটা আপনি আকাশ থেকে পড়বেন কেন? কি আশ্চর্য, আপনার 64টা গোলের 64টা এফএক্সএমএল, 8টা ড্যাশবোর্ড, 74টা তো এখানেই হইলো, লগ ইন 75টা এফএক্সএমএল এর মধ্যে আপনি নেভিগেট করতে হবে না একটা থেকে আরেকটা। মেকানিজম বুঝতে হবে, একটা সিন কিভাবে লোড হয়, তো সেটা না বুঝলে আমি কিভাবে নেভিগেট করবো, সেটা বোঝার জন্য এখন আমরা আসছি। দিস ইজ দ্য রাইট টাইম টু নো দ্যাট। আচ্ছা, তাহলে আমার সিন আমি তৈরি করে ফেললাম। সিন এখন জানে ওকে দিস ইজ দ্য অ্যাঙ্কর পেন দ্যাট আই হ্যাভ। এখন সে অ্যাঙ্কর পেন ধরে বাকি সিন রেন্ডার করে ফেলতে পারবে। এখন এই সিনটা নিয়ে আমি কি করব? সিন তো পর্দা, হাওয়ায় পর্দা, ভাষায় তো তার উপর কাপ প্লেট রাখা যাবে না, তাহলে সিনটাকে একটা টেবিলের উপর রাখতে হবে। তাহলে আপনি একটা স্টেজে সিনটাকে সেট করে দেবেন স্টার্ট দিয়ে।
ওইটা দিলে ওইটাই আমার উইন্ডোর সাইজ হতো, সিনের সাইজ হতো। ইনফাইনাইট রাখতে চাচ্ছি না, আমি কিছু দেই নাই মানে আমার প্যারেন্টের সাইজটাই সিনের সাইজ হবে। অ্যাঙ্কর পেন হতে পারে, ভিভক্স হতে পারে, আপনি যেটা আপনি পাবেন। তাহলে আমার এই অ্যাঙ্কর পেনের সাইজ কত, আপনি যদি দেখেন এই অ্যাঙ্কর পেনের সাইজ কত। এই অ্যাঙ্কর পেনের সাইজ দেখতে হলে আপনাকে এফএক্সএমএল ফাইল খুলতে হবে। হ্যাঁ, যেমন ধরেন এটা কি ছিল, অবজেক্ট ক্রিয়েশন ভিউ এফএক্সএমএল। এই অ্যাঙ্কর পেনের সাইজ কত দেখেন, এখানেই তো আছে 400 বাই 600। না, হাইট 400 উইথ 600। আপনি যখন এই যে অ্যাঙ্কর পেন বসে সাইজ করতেছেন, অটোমেটিক তো এফএক্সএমএল ফাইল এটা চলে আসতেছে। সিন বিল্ডারে যখন অ্যাঙ্কর পেন বসে আপনি টেনের লম্বা ছোট করতেছেন, অ্যাকর্ডিংলি এখানে আপনার সাইজটা চলে আসছে হাইট উইথ। আমি যদি ওই যে 600 400 যেটা ওখানে ছিল ওটা যদি দিয়ে দিতাম তাহলে আমি চাইলে বাড়াতে পারতাম না। বাড়াতে পারতেন, কিন্তু উইন্ডোতে অ্যাঙ্কর পেনটা আটতো না। আপনাকে দেখাই এটার সাইজ কত, 400 বাই 600 না? তাইলে এখন দেখেন আমি কি এখানে দিয়েছি যে 400 বাই 600 আমার সিনে? আমি কি এখানে 400 600 দিয়েছি? তাইলে 400 600ই আসবে। তার মানে আমার পুরো অ্যাঙ্কর পেনটাই এখানে আসবে। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন পুরো অ্যাঙ্কর পেনটাই আসছে। দিস ইজ মাই অ্যাঙ্কর পেন, এই যে দিস ইজ মাই অ্যাঙ্কর পেন। তাহলে পুরোটাই আসলো না? তার মানে কি অ্যাঙ্কর পেনের সাইজটাই সিনের সাইজ হিসেবে নিয়েছে। আমি যদি এখন এখানে ফিক্স করে দেই তাহলে দেয়ার ইজ এ রিস্ক ইট মে নট ফিট। ধরেন আমি এখানে 600 400 দিলে দুটো মিলে যাবে, আমি কমাই দেই। ধরেন আমি এখানে বললাম 300 বাই 200, ওকে, বা আমার এদিকে হলো আমার 200, ওদিকে 300। এখন কি আমার অ্যাঙ্কর পেন এখানে ধরবে? আমার অ্যাঙ্কর পেন তো 400 বাই 600, কিন্তু আমি সিনের সাইজ বলে দিচ্ছি 200 বাই 300। তাহলে উইন্ডোর সাইজও এখন 200 বাই 300 হবে। সো এখন যদি আমি রান করি কি দেখতে পাবো? ছোট দেখতে পাবো। তো সেটা যদি আপনি চান দিতে পারেন, অথবা আপনি যদি চান যে ছোট বড় যাই হোক আমার উইন্ডোর সাইজ ঠিক থাকবে, তখন আপনি সিনের সাইজ ঠিক করে দিতে পারেন। এই যে তাহলে এখন তো আসলো না পুরোটা, তাই না? তখন আমাকে আবার টেনে এটা বড় করতে হবে। না, এই পারমিশন আপনি বন্ধও করতে পারেন। রিসাইজ করাটা যদি আপনি ডিসেবল করে রাখেন তখন টানা যাবে না, তাই না? তো তাইলে বেটার হলো যে লেট ইট পিক দ্য সাইজ অটোমেটিক্যালি। আরেকটা এফএক্সএমএল সেটা ভিন্ন হতে পারে, আপনার ফিক্স করার দরকার কি? ওকে নিতে দেন না, যেই সিনের যে সাইজ সেটাই নিতে দেন। ওকে, এখন কি হলো, আপনি এখন এই যে এই মাই স্টেজ, এটা কি? হোয়াট ইট ইজ, এটার পরিচয় দেন। আপনার কোডের মধ্যেই তো আছে, এটার পরিচয় কি? হোয়াট ইজ মাই স্টেজ? আপনাকে যদি এই স্ক্রিনশট দিয়ে কোশ্চেন করা হয় হোয়াট ইজ মাই স্টেজ, পুরা করেন। আপনার প্যারামিটার না, এটা তো অ্যান্সার না। আপনি শর্ট অ্যান্সারে কি লিখবেন? প্যারামিটার না, কোশ্চেন মার্ক দিবেন? তাহলে কি লিখবেন? প্যারামিটার অফ মেথড। এটা হতে পারে আপনার অ্যান্সারটা কারেক্ট। কিন্তু আপনাকে যদি কোশ্চেনে বলা হয় হোয়াট ইজ মাই স্টেজ অ্যাজ ফার অ্যাজ লাইন নাম্বার 16 ইজ কনসার্নড, তাহলে লাইন নাম্বার 16 কনটেক্সটে বলতে হবে হোয়াট ইজ মাই স্টেজ। তখন আপনার অ্যান্সার কি হবে? তখন তো আর প্যারামিটার বললে হবে না। Client of set title method, and which is a object of stage class. কি করে বুঝলেন যেটা অবজেক্ট অফ স্টেজ ক্লাস? কোথায় দেওয়া? লাইন নাম্বার বলেন। 12। তাহলে লাইন নাম্বার 12 এ তাহলে মানে আপনার যে উইন্ডো, ডিফল্ট উইন্ডো,
এটা কিন্তু স্টার্ট মেথড সাপ্লাই পাচ্ছে ফ্রম হুম, স্টেজ থেকে। আবার কি স্টেজ টাইপের একটা অবজেক্ট সে পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? স্টার্ট ক্লাস থেকে। স্টার্ট ক্লাস হইলো কবে? স্টার্ট মেথড পেলো, স্টার্ট মেথড এটা পেলো কার কাছ থেকে? সো যে ওই হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস ওটা বলছো ওকে আছে আপনি। এই স্টার্ট মেথডকে এইটা সাপ্লাই দেওয়া হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। সেটা বলছো না? বোঝা লাগবে না, জেনে রাখেন। কারণ স্টার্ট মেথডটাই হচ্ছে আপনার নতুন থ্রেডের এক্সিকিউশন ইউনিট। তাহলে আপনার থ্রেডের এক্সিকিউশন ইউনিটে প্যারামিটারকে সাপ্লাই দিবে। আরেকটা মেথড তো কলার মেথড থাকলে হয় কলার মেথড দিতে পারতো। দিস ইজ দ্য এক্সিকিউশন ইউনিট অ্যাসাইন টু দ্য থ্রেড, তো জেভিএম এটা সাপ্লাই দিবে। তাহলে জেভিএম আপনাকে ডিফল্ট উইন্ডো দিয়েই দেয়। ওকে, ও কি করে, ওখানে মাই স্টেজ নামটা কিন্তু দেয় না, ও ছোট হাতের স্টেজ, কিন্তু আপনারা এই যে নাম সেম তো ওই জন্য আমি ওটাকে মাই স্টেজ করেছি আর কি। হ্যাঁ, তা এখন আমার এই যে সিনটা রেডি হয়েছে না, এখন আমি সিনটা এই যে সেটার দিয়ে স্টেজে সেট করে দেবো, সেট সিন। আর চাইলে আপনি স্টেজের একটা, এটা অপশনাল, এটা দিতে হবে তা না, বাট আপনি চাইলে একটা টাইটেল সেট করতে পারেন। তাহলে আপনার উইন্ডোর একটা টাইটেল আপনি সেট করে দিতে পারেন। আর এই উইন্ডোতে বা এই স্টেজে এখন আপনার সিনটাকে সেট করতে হবে, এন্ড দেন ইউ শো দ্য স্টেজ, দ্যাটস অল। তাইলে এই কাজটাই আমরা এখন আমাদের এই ফার্স্ট এফএক্সএমএল এর কন্ট্রোলারে করব। তাইলে অবজেক্ট ক্রিয়েশন ভিউ কন্ট্রোলার ফাইনালি আপনাদের এরকম করতে হবে। একটা এফএক্সএমএল এ আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন, আর একটা এফএক্সএমএল এ ডাটা ফাইল লোড করে কোয়েরি প্রসেসিং করবেন। তাহলে ইফ দিস ইজ ইউর ফার্স্ট এফএক্সএমএল, তাহলে এটার নাম কি? অবজেক্ট ক্রিয়েশন ভিউ কন্ট্রোলার, কারণ এটা অবজেক্ট ক্রিয়েশন ভিউ ডট এফএক্সএমএল। এই যে এখানে আমি যে নামটা দিব সেই নামেই আমার কন্ট্রোলার তৈরি হবে। তো এখানে আমার একটা বাটন আছে এই এফএক্সএমএল এ, সেই বাটনের একটা অন অ্যাকশন আছে। এই অন অ্যাকশনে গিয়ে আমি এই কোডটাই কপি করে নিয়ে আসছি, কারণ আমি বাটনে ক্লিক করে এখন সিন সুইচ করতে চাই। তাহলে আপনাকে যদি আমি একটু এক্সিকিউশনটা দেখাই আগে। সো আমি এটা লোড করলাম, এখন এই যে নেক্সট বাটনে ক্লিক করলে আমার নতুন একটা স্টেজে এই যে অবজেক্ট ভিউইং সিন। এখন ক্লিয়ার হচ্ছে। আমি তো তোমার একটা মুখস্থ মেতে করতাম যে এটা করতে হবে, এটা করতে হবে। অসুবিধা নাই, এখন ঠিক করেন। তাহলে এটা কি বোঝা গেল? তাহলে এখানে আমরা কোথায় লোড করলাম নতুন সিনটা? ডিফল্ট উইন্ডোতে না একটা নতুন উইন্ডোতে? নতুন উইন্ডোতে। তাহলে আমাকে একটা নিউ স্টেজ করতে হবে। নতুন উইন্ডোতে বসে নতুন উইন্ডো সে আমাকে বলতো যে তুমি এখানে করবে না, কিন্তু নিউ উইন্ডো করবে। মানে আমার ইচ্ছা হলো তাই আমি নতুনটাতে করলাম, আমি এটাতেও করতে পারতাম। এটা আমি ইচ্ছা করে করছি, ওটাও দেখাবো আপনাকে। তো দুইটাই লাগবে আপনার অ্যাপ্লিকেশনে, দুই রকম কনটেক্সটই তো থাকবে। গিভ মি অ্যান এক্সাম্পল হোয়েন ইউ সুইচ ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার পেজ। যদি ব্রাউজারের কথা চিন্তা, ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন, when you are changing the scene on a same window, give me an example of that. And again you are changing the scene on a new window, আগেরটাও থাকবে, নতুন একটা উইন্ডো আসবে। এটা একটা ইউজ কেস। আরেকটা ইউজ কেস হলো you are changing the scene, you are replacing the previous scene with a new scene on the same window. এইটা একটা টিপিক্যাল সিনারিও। অ্যানাদার সিনারিও ইজ যে আপনার যে উইন্ডোতে আপনি আছেন কারেন্ট সিনে, ওই উইন্ডোটা আপনি ক্লোজ মানে রিপ্লেস করবেন না, ওই সিনটাও থাকবে, কিন্তু নতুন একটা সিন ক্লিক করলে আরেকটা উইন্ডোতে আসবে। গিভ মি এক্সাম্পল অফ বোথ কেসেস। আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আছে, আপনি এখন 20 বছর 25 বছর 22 বছর যাই আপনার বয়স হোক, অনেক অ্যাপ্লিকেশন আপনি ইউজ করছেন। সো ইউ নো যে কোন দুই ধরনের এক্সপিরিয়েন্সই আপনার হয়েছে, যে চেঞ্জিংটা একই উইন্ডোতে হচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে আগের সিনটা, আর হচ্ছে আগেরটাও থাকতেছে, আরেকটা উইন্ডোতে সে আসতেছে। এক্সাম্পল দেন, প্রথম এক্সাম্পলটা দেন যে আপনি একই উইন্ডোতে সিন রিপ্লেস করতেছেন। রাইট, তাহলে আইরাসের ক্ষেত্রে যদি দেখেন,
ঠিক আছে, আমি আপনার বোঝার সুবিধার জন্য একটা নতুন উইন্ডোই নিচ্ছি। ঠিক আছে, নিউ উইন্ডো। ওকে, এটাকে আমি ছোট করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই যে লগ ইন পেজ, এখন যদি লগ ইন করি, আমার এটা কি এই পেজটা রিপ্লেস হবে এই ট্যাবে, নাকি নতুন একটা ট্যাব বা নতুন একটা উইন্ডোতে রিপ্লেস হবে? তাহলে এটা একটা সিনারিও। আপনার ক্ষেত্রে অনেক ইউজ কেস এটাই হবে। আবার কিছু ইউজ কেস এরকমও থাকতে পারে যে নতুন একটা উইন্ডো বা ট্যাবে যাবে, সেটা একটা রিয়েল এক্সাম্পল দেন। যখন স্যার আমরা কোনো কিছু স্যার ডাউনলোড করি, যেমন স্যার পিডিএফ, নতুন একটা ট্যাবে বা নতুন একটা আসতে পারে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনে তো দুটোই লাগতে পারে, তাহলে আপনাকে দুটোই শিখতে হবে। একটা দেখলাম আমরা যে নতুন, কারণ এটা সহজ, এই জন্য এটা আগে দেখলাম। ওকে, তাহলে এখানে আমার কোনো রেডিমেড, এখানে একটা রেডিমেড উইন্ডো ছিল স্টার্ট মেথডে, জেভিএম দিয়ে দিয়েছিল যে অ্যাপ্লিকেশনটা যখন লঞ্চ হবে ডিফল্ট উইন্ডোজ দিবেন, কিন্তু আমার বাটনের অন অ্যাকশনে তো কোনো রেডিমেড উইন্ডো নাই। তাইলে আমি কি করলাম, আমি এখানে একটা স্টেজ ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। আমাকে একটা নতুন একটা স্টেজ, এই জন্য নতুন একটা উইন্ডোতে আসবে, বিকজ আই এম ক্রিয়েটিং এ ব্র্যান্ড নিউ স্টেজ, আই এম ক্রিয়েটিং এ নিউ স্টেজ ইনস্ট্যান্স। সো ভিউ স্টেজ নামে আমি একটা স্টেজ বানালাম। এখন আমার যে সিন, যেটা ভিউ সিন, এইটাকে আমি ভিউ স্টেজে সেট সিন করে দিব এবং ভিউ স্টেজকে শো করে দিব। তাহলে এই কাজটা কি করতেছে? এটা করতেছে ওই ডিফল্ট স্টেজের যে সিন, তার যে বাটনের অন অ্যাকশন, সে নতুন একটা স্টেজ তৈরি করে সেটাতে দিচ্ছে। তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে? আমাদের ব্রেক টাইম স্যার, না, ব্রেক টাইম না, এটাকে আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন? তাহলে ব্রেকে যাওয়ার আগে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে না, আমি নতুন একটা স্টেজ আনতে চাই না, আমি বরং আমার যে ডিফল্ট উইন্ডো যেটা ছিল, অর্থাৎ এইটাতেই আমি আনতে চাই, এরকম সেপারেট উইন্ডো আমি চাই না, তাহলে এটা ক্লিক করলে এই যে গিভেন স্টেজ যেটা জেভিএম আমাকে দিয়েছে স্টার্ট মেথডে, ওইটাতেই আমি পরের সিনটা লোড করতে চাই। তাহলে এখানে আমি কি করতাম বা কি করতে হতো? এখানে কি ভিউ স্টেজ দিলে হতো? এখানে কি নিউ স্টেজ করলে হবে? যখনই আপনি নিউ স্টেজ করবেন নতুন আরেকটা উইন্ডোতে আসবে। সিন তো করছি, এই যে ভিউ সিন তো করতেই হবে, কারণ এফএক্সএমএল তো নতুন। তাহলে নতুন এফএক্সএমএল এর প্যারেন্ট বের করে অ্যাঙ্কর পেন দিয়ে তো নিউ সিন করতেই হবে, এবং তার আগে নতুন এফএক্সএমএল এর লোকেশনটা এফএক্সএমএল লোডারে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে অবজেক্ট লোড ফ্রম ফাইল ভিউ, মানে সেকেন্ড ভিউটা, সেকেন্ড এফএক্সএমএলটা, সেটা আমরা করছি, সিনও বানাইছি, কিন্তু এই সিনকে নিয়ে আমি এখন করবোটা কি? এই সিনটাকে দিব কোথায়? আমি তো নতুন স্টেজে দিব না, এক্সিস্টিং স্টেজেই দিতে হবে। তাহলে এইখানে আমার কি হবে? এখন ওইটার নাম কি ছিল? মাই স্টেজ। তাহলে আমি যদি এখন এটা আপনাকে কপি করে নিয়ে দেখাই যে এখানে ছিল মাই স্টেজ, ওকে, এখানে ছিল এইটা, ভালো কথা। তাইলে আমার অন অ্যাকশনে কি হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন।
অন অ্যাকশনে আমি কি দিব? এখানে আমাকে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে, সেটাতে সেটা বাদই দেন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো নি। কিন্তু এই অন অ্যাকশনে আমি কি দিব? এটাই কি দিব নাকি অন্য কিছু দিব? এটা করে আমরা ব্রেকে যাব। তাহলে এখানে ছিল মাই স্টেজ, তাইলে আমি এখানে আমার সরি এটা নিয়ে আসতে হবে, তাই না? এটা নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে এটার জায়গায় কি দিব? মাই স্টেজের জায়গায় আমি কি দিব? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি কি বোঝাতে পেরেছি ইস্যুটা? না, বোঝাতে পারি নাই। তাইলে আমি তো নিউ স্টেজ করব না, করব কি না? ওকে, তাহলে এই ভিউ স্টেজ যদি না করি তাহলে এখানে আমি কি দিব? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ভিউ স্টেজ তো নাই, আমি তো নিউ করি নাই, তাহলে কি আমি মাই স্টেজ বসাবো কিনা? কারণ মাই স্টেজ অলরেডি স্টার্ট মেথডে দেওয়া ছিল, তাহলে এখানে মাই স্টেজ বসালে হবে কিনা? হওয়ার তো কথা। এটা কি ওনার সাথে আপনারা এগ্রি করছেন? স্টেজ তো সেমই রাখতে চাচ্ছি আমরা। স্টেজের নাম কি ছিল? এটা কোথেকে পেয়েছিলাম? জেভিএম থেকে। কে পেয়েছিল? স্টার্ট মেথড। তাহলে সেইটা এখানে ইউজ করলে হবে কিনা? হবে। কি মনে হয়? হবে না? হবে। কেন হবে না? অন্য নেম হইতে পারতো, কিন্তু ধরেন আপনি ওই অন্য নেমটাই দিলেন, তাইলে কি হবে? কেন হবে না? স্কোপে নাই। গুড, ভেরি গুড। কি এইটা হচ্ছে প্যারামিটার লোকাল টু স্টার্ট মেথড। তাহলে মাই স্টেজ এর ভিজিবিলিটি কতটুকু? অনলি ইন স্টার্ট মেথডের বাইরে এটারে খুঁজেও পাবেন না। তাহলে হ্যাঁ কি? তাহলে আপনি ওটা আপনি এই হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসেই পাবেন না অন্য মেথড থেকে, আর আপনি কন্ট্রোলার ক্লাসের অন অ্যাকশন থেকে পাবেন এটা? কত বলে চিনি না ওইটাকে। স্কোপ মানে কোথা থেকে এটাকে অ্যাক্সেসেবল। তাইলে আপনি যখন কোনো একটা মেথডের লোকাল হয়ে যায় কোনো কিছু, সেটা ওই মেথডের বাইরে অ্যাভেলেবল না। আর যদি ক্লাসের ফিল্ড হয়, সেটা ওই ক্লাসের বাইরে অ্যাভেলেবল কিনা এটা ডিপেন্ড করে যে ফিল্ডটা পাবলিক না প্রাইভেট। প্রাইভেট প্রোটেক্টেড হলে তো ওটা অ্যাভেলেবল না, ফিল্ডও অ্যাভেলেবল না, শুধুমাত্র পাবলিক হলে। তো আপনার এই মাই স্টেজ তো এটা ফিল্ডও না, এটা একটা মেথডের লোকাল। তাহলে এইটাকে আপনি অন অ্যাকশন থেকে কিভাবে পাবেন? অন অ্যাকশন কি এই ক্লাসের মেথড? এই ক্লাসের মেথড হলেও পেতো না, কারণ ওটা ফিল্ড না, লোকাল টু স্টার্ট। তো কাজেই আমি এখানে মাই স্টেজ দিলে যদি পেতো তাহলে কিন্তু আমার কাজ শেষ, কিন্তু মাই স্টেজ দিলে তো সে পাচ্ছে না। তাইলে আমাকে এখন কি করতে হবে? আমি এখন আপনার মাথা ধরতে পারতেছি না, আউট অফ মাই রিচ, আউট অফ মাই স্কোপ। তো কিন্তু কানটা হাতের নাগালে আছে, আমি এখন কান টেনে মাথা নিয়ে আসবো। ওকে, কি বলে? কান হইল আমার এই যে প্যারামিটার অ্যাকশন ইভেন্ট। অথবা আমার এখানে এটা হচ্ছে আমার কান, আমি এখন কি বলতে পারি? তাহলে ধরেন এটার নাম দিলাম, যদি ইভেন্ট দিই, ওকে, একটা নাম দেন আপনি, ঠিক আছে? বা ধরেন আপনি বললেন যে fxml চেঞ্জ
ইভেন্ট একটা নাম দিলেন আর কি, বা শুধু ইভেন্টই দেন, ছোট রাখি। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এটা তো অ্যাভেলেবল টু দিস অন অ্যাকশন, বিকজ ইটস লোকাল টু দিস অন অ্যাকশন, বা এই কন্ট্রোলার ক্লাসের যা কিছু আছে সবই এই মেথডের কাছে অ্যাভেলেবল। তাহলে আপনি এখন দেখেন যে এই ইভেন্টের সোর্স কে, হু ইজ দ্য সোর্স অফ দিস ইভেন্ট। ইভেন্ট ডট গেট সোর্স দিবে আপনাকে, get source is a method of event class. ওকে, অ্যাকশন ইভেন্ট যদি আপনাকে দেখাই, বা মাউস ইভেন্ট, যেটাই হোক আপনার ক্ষেত্রে, মাউস অন ক্লিকে দিলে মাউস ইভেন্ট। তাহলে আপনি যদি দেখেন যে অ্যাকশন ইভেন্ট বা মাউস ইভেন্ট, এগুলো ক্লোজ করে দিই। তো এটার ইনহেরিটেন্স হায়ারার্কি যদি দেখেন, ইভেন্টের সাবক্লাস, ঠিক আছে। ইভেন্ট ক্লাসের মেথড হচ্ছে গেট সোর্স। তাইলে আপনি যে এই যে মাউস ক্লিক করলেন, এটা তো ইভেন্ট, এটার সোর্স কে? এই যে মাউস ক্লিকটা করছেন, এই ইভেন্টের সোর্স কে? মাউস ক্লিক তো একটা ইভেন্ট, মাউস লেফট ক্লিক বা মাউস রাইট ক্লিক বা মাউস ওভার, মাউস এক্সিট, এগুলো তো ইভেন্ট। আরে হাত না, আপনার অ্যাপের ভিতরে সোর্স কে? এই যে মাউস ক্লিকটা করলাম, এটা সোর্স কে? হ্যাঁ, এই যে আমি মাউস ক্লিক করতেছি, এটা সোর্স কে? এই যে আমি এখন ইভেন্ট ট্রিগার করতেছি না, হুইচ ইভেন্ট আই এম ট্রিগারিং? না, হুইচ ইভেন্ট আই এম ট্রিগারিং? লেফট মাউস ক্লিক। এন্ড এটা সোর্স কে? এই ইভেন্টের সোর্স কে? অ্যাঙ্কর পেন। এটা যদি আপনি এফএক্সএমএল চিন্তা করেন, তো অ্যাঙ্কর পেনের জন্য মাউস অন ক্লিকে কোনো হ্যান্ডলার মেথড নাই, এই জন্য দেয়ার ইজ নো রেসপন্স। লেফট বাটন দিয়ে আপনি লেফট মাউস ক্লিক ইভেন্ট ট্রিগার করতেছেন, কিন্তু ইভেন্টটা কার উপরে ট্রিগার করতেছেন? অ্যাঙ্কর পেন। তাহলে অ্যাঙ্কর পেন হচ্ছে ইভেন্টের সোর্স, ঠিক আছে। অন্য কিছু কোথায়? আপনি এফএক্সএমএল বাইরে কি মাউস ক্লিক করতে পারবেন? তাহলে এখন আমি এখানে যখন মাউস ক্লিক ট্রিগার করতেছি, এটার সোর্স হচ্ছে অ্যাঙ্কর পেন, এবং অ্যাঙ্কর পেনের জন্য এই মাউস অন ক্লিকে কোনো হ্যান্ডলার মেথড আমি দেই নাই, দেয়ার ইজ নো রেসপন্স। এইটা ক্লিক করি, হোয়াট ইজ দ্য ইভেন্ট? রাইট মাউস ক্লিক। এখন এই অ্যাঙ্কর পেন যখন সোর্স, তখন রাইট মাউস ক্লিকের জন্য ইভেন্ট হ্যান্ডলার আছে, এবং আমাকে যে একটা ফ্লোটিং পপ আপ দিবে, ফ্লোটিং পপ আপ মেনু দিবে। তাহলে লেফট মাউস ক্লিকের জন্য এখানে কিছু নাই, কিন্তু এখানে যদি লেফট মাউস ক্লিক করি, এখন কি হবে? তাহলে এখন সোর্স কে? কে? বাটন। তাহলে বাটন নোটে আমার একটা অন অ্যাকশন দেওয়া আছে মাউস অন ক্লিকের জন্য। তাহলে এখন যদি, এখন তার মানে এখানে ক্লিক করলে এখন হ্যান্ডলার মেথডে যাবে। এখন এই হ্যান্ডলার মেথডে কিন্তু মাউস ক্লিকটা প্যারামিটার হিসাবে যাবে। এখন এই মাউস ক্লিকের সোর্স কে? বাটন। তাহলে গেট সোর্স আমাকে কি দিবে? বাটন অবজেক্টটা দিবে। তাহলে এখন আসে, তাহলে গেট সোর্স আমাকে কি দিবে? বাটন অবজেক্ট। এখন এই বাটনের, বাটন ক্লাসের আবার গেট সিন আমাকে কি দিবে? নতুন সিন কেন দিবে? নতুন সিন বলতেছেন কেন? গেট সিনের ক্লায়েন্ট কে? ডটের বাম পাশে যা আছে, গেট সোর্স কি অবজেক্ট? ইভেন্ট কার? ইভেন্ট হচ্ছে গেট সোর্সের ক্লায়েন্ট, ডটের বাম পাশে যা থাকবে সেটা ক্লায়েন্ট। তাহলে গেট সোর্স সিনের ক্লায়েন্ট গেট সোর্স, ঠিক আছে আপনার কথা, কিন্তু গেট সোর্স তো আর কোনো অবজেক্ট না। তাহলে গেট সোর্স যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে তার ক্লায়েন্ট। তাহলে গেট সোর্স আপনাকে কি রিটার্ন করবে?
না, গেট সোর্সের ক্লায়েন্ট হচ্ছে ইভেন্ট, কিন্তু গেট সোর্স তো আপনাকে বাটন রিটার্ন করবে, কারণ এই ইভেন্টের সোর্স হচ্ছে বাটন। তাহলে এই গেট সিনের ক্লায়েন্ট হচ্ছে বাটন। ও আচ্ছা, এই বাটনের গেট সিন আমাকে কি দিবে? এই বাটনের গেট সিন কি আমাকে এই সিনটা দিবে না এই সিনটাই দিবে? আর এই বাটনের গেট সিন, এই বাটনটা যখন ক্লায়েন্ট, তার গেট সিন, এই বাটন যে সিনে আছে সেই সিনটা দিবে। এই সিন না এই সিন? হ্যাঁ, তাহলে গেট সিন আমি এই সিনটা পেলাম, তাই না? ডট গেট উইন্ডো। তাহলে এখন গেট উইন্ডোর ক্লায়েন্ট কে? সিন অবজেক্ট। গেট উইন্ডোর ক্লায়েন্ট কে? সিন অবজেক্ট। তাহলে এই গেট উইন্ডোর ক্লায়েন্ট হচ্ছে গেট সিন, আমাকে যে সিনটা দিবে। তাহলে গেট উইন্ডোর ক্লায়েন্ট হচ্ছে সিন। এখন এই গেট উইন্ডোর ক্লায়েন্ট কি কোন সিন? এই সিন নাকি এই সিন? এটা এটা না, না গেট সিন তো আমাকে এই সিনটা দিবে, এটা আবার গেট উইন্ডোর ক্লায়েন্ট। গেট উইন্ডোর ক্লায়েন্ট কি এই পাশের সিন না এই পাশের সিন? তাহলে সেই সিনের গেট উইন্ডো আমাকে কোন উইন্ডো দিবে? এই উইন্ডো দিবে না এই উইন্ডো দিবে? আপনার এখানে দেখেন, এই নিচের লাইন দেখেন, ইভেন্ট হচ্ছে এই মাউস ক্লিক, এটার গেট সোর্স কি এই বাটন। তাহলে এই বাটনটা যখন ক্লায়েন্ট, তাহলে তার সিন হিসাবে কোনটা আসবে? এই সিনটা আসবে। এই সিনটা যখন ক্লায়েন্ট, তাহলে গেট উইন্ডো থেকে কোন উইন্ডো পাবেন? তো এইটাই তো আপনি চান। সেইটা আপনি এখন আপনার একটা লোকাল হ্যান্ডেলে নিয়ে নেন, স্টেজ, টেম্পোরারি স্টেজ। তাহলে আপনি এখানে মাই স্টেজ লিখতে পারতেছেন না, কারণ মাই স্টেজটার স্কোপ আপনার মধ্যে নাই। তাইলে ইনস্ট্যান্সটাকে আপনি আপনার ইভেন্ট দিয়ে ব্যাকট্র্যাক করে আপনার একটা লোকাল হ্যান্ডেলে নিয়ে নিলেন। তাহলে আপনি এখন বলবেন যে আমার একটা লোকাল হ্যান্ডেল হচ্ছে টেম্প স্টেজ, এইটার মধ্যে আমি ওই মাই স্টেজ যে ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে একই ইনস্ট্যান্সকে আমি বের করে এনে আমার লোকাল হ্যান্ডেলে নিয়ে নিলাম। নিয়ে আমি এখন আমার লোকাল হ্যান্ডেলে সেট সিন করে শো করব। স্যার একটু আগে যে কাজটা করতেছিলাম ওটাকে তো আমি হ্যান্ডেল না, ওই যে আমি যে করতেছিলাম কাজটা, যেমন কোন কাজটা? একটু আগে যে ইভেন্ট ডট গেট উইন্ডো, এখানে যেটা হয়েছে সেটা হলো মেথড চেইন। অনেকগুলো মেথডকে আমরা চেইন করেছি। কোথায় ইভেন্ট হ্যান্ডলার? ইভেন্ট হ্যান্ডলার তো এটা, যে ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে আপনি এই কাজটা করতেছেন। ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে আপনি একটা অ্যাকশন ইভেন্ট পেয়েছেন। এখন এই অ্যাকশন ইভেন্ট আপনি জানেন যে বাটনে ক্লিক করাতে হয়েছে। তাহলে এই অ্যাকশন ইভেন্টের যে ক্লায়েন্ট, মানে অবজেক্ট নেম ইভেন্ট, তাহলে এই গেট সোর্স মেথড আপনাকে এই ইভেন্টের সোর্স হিসেবে বাটন দিবে। বাটন ক্লাসের গেট সিন আপনাকে ওই সিনটা দিবে, এবং ওই সিনের গেট উইন্ডো ওই উইন্ডোটা দিবে। তো বেসিক্যালি আপনি ওই কারেন্ট উইন্ডোটা পেলেন, কিন্তু কারেন্ট উইন্ডোটা যে হ্যান্ডেলে রিসিভ হয়েছিল ইনিশিয়ালি, সেই হ্যান্ডেলটা আপনার স্কোপের বাইরে। এই জন্য আপনি একটা লোকাল হ্যান্ডেল ডিক্লেয়ার করে ইনস্ট্যান্সটাকে বের করে নিয়ে আসলেন। তাহলে সেম ইনস্ট্যান্স, কিন্তু বুঝতে পারছেন? এখন ধরেন আপনাকে আপনার বাসায় কি নামে ডাকে? রাফেল, রাফি। আমরা তো এটা কেউ জানি না, আমরা জানি আপনার নাম হচ্ছে হক, তাই না? বা পুরো নাম বলেন, ইনজামামুল হক। তাইলে আমাদের কাছে এই এখানে খেয়াল করেন, ধরেন ওনার নাম রাফি, কিন্তু এই হ্যান্ডেলটার অ্যাভেলেবিলিটি হচ্ছে ইনসাইড ইউর হাউস। আপনার বাসার বাইরে কেউ এই হ্যান্ডেলের ব্যাপারে জানে না, কিন্তু আপনি তো এক্সিস্ট করেন, ইউ আর ইনস্ট্যান্স। এখন আপনি এখানে আসছেন, আপনাকে কেউ কিন্তু চিনে না যে আপনার নামটা কি, ঠিক আছে? তাইলে এখন কি করা যেতে পারে? এখন করা যেতে পারে যে আপনি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, অ্যাসাইনমেন্ট ডট গেট আইডি, ওখানে আইডি পাওয়া গেল, তাই না? তাহলে সার্চ মেথড আইডি দিয়ে ও আমাকে একটা নেম রিটার্ন করলো, ইনজামামুল হক। তাহলে বা গেট আইডি দিয়ে আমি আপনার আইডিটা পেলাম। ওখান থেকে গেট প্যারেন্ট নেম, আপনার প্যারেন্টের নাম না, গেট প্যারেন্ট ফোন নাম্বার, তাহলে গেট প্যারেন্টের ফোন নাম্বার পেলাম। দেন গেট প্যারেন্ট ফোন নাম্বার ডট কল প্যারেন্ট, কল প্যারেন্ট করে গেট দ্য লোকেশন অফ রাফি। তাহলে আপনাকে আমি তখন ট্রেস করে ফেললাম,
এবং তখন আপনাকে আমি বললাম যে আপনার এখানে নাম হচ্ছে ইনজামামুল হক, তাহলে ইনস্ট্যান্স তো ওইটাই, কিন্তু ওই নামটা আমার কাছে অ্যাভেলেবল না, যার কারণে আমি ওই নাম ইউজ করতে পারতেছি না। তাইলে ইনস্ট্যান্সটা আমি পাবো কিভাবে? তাহলে আমার এখান থেকে কি ওই ইনস্ট্যান্স পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? সুযোগটা আছে যে আমি এই যে বাটনটাকে ব্যাকট্র্যাক করে বাটনের সিন কোনটা, সিনের উইন্ডো কোনটা, তাহলে আমি ইনস্ট্যান্স পাবো। বাট আই হ্যাভ টু কিপ ইট ইন মাই লোকাল হ্যান্ডেল। তখন সেই লোকাল হ্যান্ডেলে আমি সেভ সিন করে দিলেই এটা আসবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এটাকে আপনার নোডে কাস্ট করে নিতে হবে। ওকে, আপনি ইভেন্টটাকে নোডে কাস্ট করে নিতে হবে, কারণ এই নোড কিন্তু আপনার ইভেন্ট ক্লাসের মেথড, সুপার ক্লাসের মেথড। এখান থেকে আপনি যে উইন্ডো পাবেন, এই গেট উইন্ডো রিটার্ন টাইপ হচ্ছে উইন্ডো, কিন্তু আপনার হ্যান্ডেল কি উইন্ডো না স্টেজ? সুপার ক্লাস সাব ক্লাসে যেহেতু কম্প্যাটেবল, এটাকে এখন আপনি স্টেজে কাস্ট করে নিতে হবে। আপনি যদি একটা ইন্টিজারকে ফ্লোটে রাখেন, তাহলে আগে একটা ফ্লোট বসাইতে হয় না? তাহলে f ইকুয়াল টু x তো হবে না, জাভা নিবি না, জাভা খুব টাইপ সেন্সিটিভ। তাহলে f ইকুয়াল টু f যদি ফ্লোট হয়, x এর আগে আপনি প্যারেন্থেসিসে ফ্লোট বসাই দিন, তাহলে x কে আপনি টেম্পোরারিলি অ্যাসাইন করার জন্য ফ্লোট হিসাবে ট্রিট করতেছেন। তাহলে আমার এটা তো আমার এই গেট সোর্স তো আমাকে বাটন দিবে, কিন্তু গেট সিন নোড ক্লাসের মেথড। তাহলে বাটনটাকে এখন আমি নোডে কাস্ট করে নোডের মেথড হিসাবে সিনটা পাবো, এই জন্য এই কাস্টিংটা করতে হবে। আবার গেট উইন্ডো আমাকে কি দিবে? আলটিমেটলি স্টেজ ইনস্ট্যান্ট, বাট রিটার্ন টাইপ হচ্ছে উইন্ডো হ্যান্ডেল। সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এ সাব ক্লাস ইনস্ট্যান্স। তাহলে গেট উইন্ডো রিটার্ন টাইপ উইন্ডো হ্যান্ডেল, সে একটা পপ আপ ইনস্ট্যান্সও রিটার্ন করতে পারে, স্টেজ ইনস্ট্যান্সও রিটার্ন করতে পারে। আমার ক্ষেত্রে ইনস্ট্যান্স স্টেজ, কিন্তু হ্যান্ডেল টাইপটা তো উইন্ডো, কিন্তু আমি তো রিসিভ করতে চাচ্ছি একটা স্টেজ হ্যান্ডেলে, তাহলে ওই উইন্ডো হ্যান্ডেলটাকে স্টেজ হ্যান্ডেলে কাস্ট করে নিতে হবে। তাহলে এটা যদি আমরা এখন নিয়ে আসি এখানটাতে, বাটনেরটা, তাই না? তাহলে এটাকে যদি আমি কমেন্ট করে দেই, এখানে আমি কি করব? এখন আমি এই যে আমার একটা নিজস্ব একটা স্টেজের মধ্যে আমি আগে এইটার জায়গায় আমি আমার একটা নিজস্ব স্টেজ বের করে নিয়ে আসবো। ওকে, তো ইম্পোর্ট করতে হবে যেগুলো করার। ওটা কি ছিল? অ্যাকশন ইভেন্ট ছিল, তাই না? টেম্প স্টেজ হবে, এখন আর ভিউ স্টেজ হবে না, টেম্প স্টেজ। আর আমার এখানে কি ছিল? অ্যাকশন ইভেন্ট। ইভেন্ট এই যে এটার নামটা চেঞ্জ করে দিতে হবে, বা ধরেন মাই ইভেন্ট দিই, মাই ইভেন্ট। তাহলে মাই ইভেন্ট, গেট সিন। আচ্ছা, এইটাকে নোডে কাস্ট করতে হবে। ঠিক আছে, ওকে। তো তাইলে এখন যদি আমরা রান করি কি হবে? একই উইন্ডোতে সিনটা সুইচ হবে। তাহলে দেখি, অ্যাটেন্ডেন্স নিয়ে আমি ব্রেক দিয়ে দিচ্ছি। 4:20 তো এখনো 5 মিনিট আছে। 4:20 ক্লাস শুরু, 4:30 পর্যন্ত সময় আছে। হ্যাঁ, আগে এটা করি আমরা। এখন আগেরটা যদি ফেরত যেতে চান, ব্যাক বাটন রাখতে পারেন।
অ্যাকচুয়ালি বেটার অপশন হলো যে কোনো অ্যাপ্লিকেশনেই দেখবেন যে আপনি যখন একটা অনেক চয়েস থাকে, এত বাটন তো বসানো সম্ভব না, এই জন্য মেনু বারে ক্যাটাগরি ওয়াইজ মেনু বানাবেন, প্রত্যেক ক্যাটাগরিতে যতগুলো অপশন সেগুলো মেনু আইটেম হিসেবে রাখবেন। তাহলে আপনি হান্ড্রেডস অফ অপশনস, কারণ হান্ড্রেডস অফ বাটন তো বসানো সম্ভব না, ইউ ডোন্ট হ্যাভ রিয়েল এস্টেট টু প্লেস দেম। কিন্তু মেনু বার তো ফ্লোটিং মেনুতে, তাইলে আপনি যেমন এখানেই দেখেন, এই যেমন নোটপ্যাডে যদি দেখেন ফাইল মেনু, এই যে অনেকগুলো অপশন, এডিট রিলেটেড অনেকগুলো অপশন, ফরম্যাট, ভিউ, তাই না? তো আপনি এখন আপনার এখানে এই যে দেখেন, এখানে অনেক, এই যে দেখেন অনেক অপশন। তো তাহলে এইভাবে আসলে আপনি মেনু বার হচ্ছে আপনার একটা প্রফেশনাল, যে আপনার যে ড্যাশবোর্ডে আপনি যখন চলে যাবেন লগ ইন করার পরে, ইউ শুড হ্যাভ এ মেনু বেসড নেভিগেশন ফর ইউর হোম পেজ। নেক্সট কিসের সাবমিশন? এফএক্সএমএল ফাইল, এফএক্সএমএল ক্লাস ডায়াগ্রামে তো কোনো কন্ট্রোলার ক্লাস থাকে না, ক্লাস ডায়াগ্রামে শুধু মডেল ক্লাস, এন্ড দ্য রিলেশন মডেল ক্লাসে আপনি এই অন অ্যাকশন করতে পারবেন। করতে তো হবে, নাহলে আপনি প্রজেক্ট রান করবেন কিভাবে? কিন্তু ক্লাস ডায়াগ্রামে তো আর আপনি কন্ট্রোলার ক্লাস দেখাবেন না, ক্লাস ডায়াগ্রামে আপনি শুধু মডেল ক্লাসগুলো দেখাবেন। কিন্তু কন্ট্রোলার ক্লাসের মেথডের ব্যাপারে আপনার আইডিয়া থাকতে হবে, কারণ কন্ট্রোলার ক্লাসের মেথডই মডেল ক্লাসের মেথডগুলোকে লার্জলি ইউজ করবে, ইফ নট 100%, মোস্ট অফ দ্য কেসেস। সেই ক্ষেত্রে ইউজার ইনপুট কি সাপ্লাই দিবে, সেই প্যারামিটার টাইপ তো আপনার এফএক্সএমএল এর আইডিয়া না থাকলে আপনি বুঝবেন কি করে? আবার ওই মডেল ক্লাস কাজটা করার পরে অন অ্যাকশন ভিউতে কি আপডেট দিবে, তার উপর বেস করে আপনাকে রিটার্ন টাইপ ঠিক করতে হবে। সো মডেল ক্লাস মেথডের রিটার্ন টাইপ অ্যান্ড প্যারামিটার লিস্ট ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট ইউর on action supply to the model class method and what feedbacks it needs to provide. তাহলে আপনার তো ভিউ সম্বন্ধে এক ক্লিয়ার আইডিয়া থাকতে হবে to decide the parameter list and the return type of model class method. ওকে, ব্রেকের পর আমরা কি করব বলেন তো দেখি? হ্যাঁ, এগুলো আপনারা করবেন। নেক্সট বাটনের কোড লজিক, ব্যাক বাটনের লজিক হতো তাই। ব্যাক বাটনে শুধু আপনি হোম পেজে ফেরত যাবেন, আপনার যে হোম পেজে যে এফএক্সএমএল স্টুডেন্ট ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল, ব্যাক বাটন দিয়ে আপনি ওইটাতে চলে যাবেন। ওইটা আমার দেখার লাগবে কেন, আমি তো নেক্সট দেখাই দিচ্ছি। তাহলে ব্রেকের পরে আমরা কি করব? ফাইল হ্যান্ডলিং, হাউ টু ক্রিয়েট ইউর ডেটা ফাইল, কাজে এটা ইম্পর্টেন্ট ডিসকাশন, ঠিক আছে? তাহলে ব্রেকের পরে আমরা কয়টা আসবো বলেন? আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কয়টা আসবো বলেন? বলেন আমাকে একটা টাইম বলেন। 4:50, ঠিক আছে 4:50তেই আসবো। তাহলে আমরা ঘন্টাখানেক ডাটা ফাইল নিয়ে কথা বলা যাবে। ওকে, অ্যাটেন্ডেন্স একটু জোরে বলেন, কে কে আছেন? ও রক্ত দিতে গেছে, হ্যাঁ আপনাকে বলে গেছে। দেখেন বন্ধুর কোনো খোঁজই নাই, দায়িত্ব দিয়ে গেছে ওনাকে। আপনাকে আবার কিন্তু বুঝতে হবে যে এটা স্যার যোগ করবো, এখানে আবার মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, তারপর 10, 7, হ্যাঁ তারপর 6, 13, ওকে 15, হ্যাঁ 18, তারপর 20, বুঝতে সবার ঠিক আছে? তাহলে 4:50 আসেন, 4:50 আমরা আবার কন্টিনিউ করতেছি।